আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা চলে আসছো একটু আমাদের আমার কথা শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা একটু বলো। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলবা। হ্যাঁ, আমি ভালো আছি। জৈব রসায়ন এত কঠিন লাগে কেন? জৈব রসায়নের সময় দিতে হবে। জৈব রসায়নের সময় দিলে জৈব রসায়ন এতটা কঠিন না। আর একাডেমিকের জৈব রসায়নে অনেক বেশি পড়া, অনেক বেশি বিক্রিয়া শিখতে হয়। মেডিকেলের জন্য ব্যাপারটা সেরকম না। মেডিকেলে অনেক বেশি ব্যবহার রাখতে হয়। অর্গানিকের নাপা এক্সট্রার ইউটিউবের ক্লাসগুলো করলে কি হবে? হ্যাঁ হবে, মানে এখানে 5 থেকে 10% ক্লাস, মানে একটু চেঞ্জ হতে পারে, সামান্য চেঞ্জ থাকে, কিন্তু খুব বেশি চেঞ্জ থাকে না। ক্লাস করলে হবে। এটা লাস্ট ক্লাস, আজকের ক্লাসটা লাস্ট ক্লাস, রাইট? আচ্ছা, শোনা যাচ্ছে, সব কিছু ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো শুরু করি। আজকে যেহেতু পড়া একটু বেশি, আমরা আসলে একটু দ্রুত শেষ করতে চাই। ঠিক আছে, আমরা 12টার ভিতর শেষ করে দিতে চাই। আমরা আজকে অ্যালডিহাইড এবং কিটোন থেকে পড়া শুরু করতে চাই। গতকাল আমাদের অ্যামিন পর্যন্ত আমরা পড়া শুরু করেছিলাম। আচ্ছা, তো এগুলো আমাদের পড়া হয়েছিল। আজকে আমাদের অ্যালডিহাইড এবং কিটোন এই জায়গাটা আমরা পড়ব। আচ্ছা, 287। আচ্ছা ঠিক আছে, এখানে সম্ভবত একটা পেজ মিস আছে, তো ওই পেজের শুরুতে আসলে কিছু নাই। আমরা অ্যালডিহাইড এবং কিটোন শুরু করতে চাই। একটু খেয়াল করো, অ্যালডিহাইড এবং কিটোন এদেরকে বলা হয় কার্বনিল যৌগ। কার্বনিল যৌগের শর্ত হচ্ছে এদের কার্বনিল মূলক থাকে, সি ডাবল বন্ড। এটা অ্যালডিহাইড এবং কিটোন দুইটাতেই আছে, তাই অ্যালডিহাইড এবং কিটোনকে কার্বনিল যৌগ বলা হয়। আচ্ছা, এই কার্বনিল মূলক শনাক্তকারী পরীক্ষা তোমরা জানো, এটা হচ্ছে 2,4-DNP পরীক্ষা, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন পরীক্ষা। এই পরীক্ষা যারা দেয় তারা কার্বনিল যৌগ, বা এই পরীক্ষাটা দ্বারা কার্বনিল মূলক শনাক্ত করা যায়। এখন চলে আসো একটু নিচের দিকে। অ্যালডিহাইডের মধ্যে প্রথম অ্যালডিহাইড কোনটা? ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ।
এই ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে বলে ফরমালিন। এই যে তাহলে প্রথম অ্যালডিহাইড হচ্ছে ফর্মালডিহাইড, যেটা 40% জলীয় দ্রবণকে বলে ফরমালিন। এটা দুইটা ব্যবহার আছে, এটা পচন রোধক এবং জীবাণুনাশক। অর্থাৎ আমরা সাধারণ দিয়ে আমরা কোনো খাবারে দিই যাতে খাবারটা পচে না যায়। সাথে সাথে এই ফরমালিন দিয়ে কিন্তু ধরো বিভিন্ন কি বলা যায় অপারেশনের ক্ষেত্রে যে জিনিসগুলা ছুরি বা যেগুলো ইউজ করা হয় কাঁচি, ওগুলোকে জীবাণুমুক্ত করা হয়। তাহলে এই জায়গাটা আমরা দেখলাম। এখন নিচে চলে আসো, রাসায়নিক শিল্পে ফরমালিনের আরও চমৎকার কিছু ব্যবহার আছে যেগুলো আমরা সাধারণত খেয়াল করি না। একটু দেখি যে ব্যাকেলাইট হচ্ছে একটা প্লাস্টিক, এরপর মেলামাইনের প্লেট গ্লাস তোমরা চিনো, এই মেলামাইন, তারপর হচ্ছে মাস্টারগাম, ফরমিকা, ইলেকট্রিক সকেট, এই জিনিসগুলো কিন্তু ফরমালিন থেকে তৈরি করা হয়। এই ব্যবহারগুলো ফরমালিনের যে ব্যবহার এটা আমাদের অনেকের কল্পনারও বাইরে। এখন চলে আসো আমরা তাহলে আমরা অ্যালডিহাইডের প্রথম সদস্য হচ্ছে ফর্মালডিহাইড, যেটা 40% জলীয় দ্রবণকে বলে ফরমালিন। সেই ফরমালিনের কিছু ব্যবহার দেখলাম। কি কি ব্যবহার পাইলাম? একটা তো আমরা সবাই জানি যে খাবার যেন পচে না যায় সেজন্য ফরমালিন ব্যবহার করা হয়, যেটা আসলে খুবই ক্ষতিকর। খাবার সংরক্ষণ করতে ফরমালিন যেটা ব্যবহার করা হয়, যদি তুমি লিমিটলেস ইউজ করো সেটা প্রচণ্ড রকম ক্ষতিকর। এর বাইরে সার্জারির যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলা জীবাণুমুক্ত করতে বা ধৌত করতে এই ফরমালিনটা ব্যবহার করা হয়। এছাড়া মাস্টারগাম, ব্যাকেলাইট, মেলামাইন এগুলোর ক্ষেত্রেও এগুলোও কিন্তু ফরমালিন থেকে তৈরি করা হয়। এর বাইরে আমরা একটু কিটোনে চলে আসি। অ্যাসিটোন একটা কিটোন। এই কিটোনটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক। তোমরা জানো যে অনেক যৌগই আসলে অনেক জৈব যৌগই দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। তো সবচেয়ে বেশি ব্যবহৃত দ্রাবক কোনটা? এই অ্যাসিটোন, যেটা একটা কিটোন যৌগ। এই অ্যাসিটোন যেটা একটা কিটোন যৌগ। আমরা আশা করি এই জায়গাটা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা একটু অ্যালডিহাইড এবং কিটোন তৈরি দেখতে চাই। এই ব্যাপারটা খুব ইজি। একটু চলে আসো, আমরা একসাথে একটু লেখাই দিচ্ছি। হ্যাঁ, ধরো এটা অ্যালডিহাইড, এটা কিটোন। এটা তুমি কিভাবে তৈরি করতে পারবা? এটা হচ্ছে অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি করতে পারবা অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি করতে পারবা কিটোন। ধরো এটা অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকাইন। এটা ডাবল বন্ড দিয়ে অ্যালকিন বোঝালাম, ট্রিপল বন্ড দিয়ে অ্যালকাইন বোঝালাম। অ্যালকিনের ওজোনোলাইসিস বিক্রিয়া অ্যালডিহাইড তৈরি করতে পারবা, ওজোনোলাইসিস। অ্যালকিনের ওজোনোলাইসিস বিক্রিয়া অ্যালডিহাইড তৈরি করতে পারবা। আর অ্যালকাইনের সাথে 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড এটা যোগ করতে পারলে কিটোন হবে। আচ্ছা, সর্বশেষ তোমরা অ্যাসিড, এটা আর অ্যাসিডের বিভিন্ন জাতক আছে। আমরা একটা জাতক লিখতেছি, অ্যাসিড ক্লোরাইড। হ্যাঁ, এটা দিয়ে আমরা অ্যাসিডের জাতকগুলোকে বোঝাচ্ছি, অ্যাসিড বা অ্যাসিডের জাতক। এখন তোমরা জানো যে এই যে অ্যাসিড ক্লোরাইড, এটা থেকে অ্যালডিহাইড তৈরি করা যায়। অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরির যে বিক্রিয়া, সেই বিক্রিয়ার নাম হচ্ছে রোজেনমুন বিজারণ বিক্রিয়া। এটা আমরা আগে দেখে আসছি। কি বললাম? অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড তৈরির যে বিক্রিয়া, এই বিক্রিয়ার নাম রোজেনমুন বিজারণ বিক্রিয়া। তবে রোজেনমুন বিজারণ বিক্রিয়ার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে ফর্মালডিহাইড এই বিক্রিয়ার সাহায্যে তৈরি করা যায় না। রোজেনমুন বিজারণ বিক্রিয়ার সাহায্যে ফর্মালডিহাইড তৈরি করা যায় না, কিটোন তৈরি করা যায় না। অর্থাৎ ফর্মালডিহাইড বাদে অন্য অ্যালডিহাইড তৈরি করা যায় রোজেনমুন বিজারণ বিক্রিয়ার সাহায্যে। তাহলে আমি আবার একটু দেখাই। তুমি অ্যালডিহাইড তৈরি করতে চাও, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি তৈরি করতে পারবা। অ্যালকিনের ওজোনোলাইসিস বিক্রিয়ায় তুমি তৈরি করতে পারবা। তুমি অ্যাসিড ক্লোরাইডের রোজেনমুন বিজারণ বিক্রিয়ায় অ্যালডিহাইড তৈরি করতে পারবা, যদিও ফর্মালডিহাইডটা তৈরি করতে পারবা না। আমরা কিটোন তৈরি করতে চাই, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন তৈরি করতে পারবো। অ্যালকাইন থেকে কিটোন তৈরি করতে পারবো, এক্ষেত্রে 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড আমাদের প্রয়োজন হবে। 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিড যেটা, সেটা আমাদের প্রয়োজন হবে। তাহলে এর সাহায্যে আমরা অ্যালডিহাইড এবং কিটোন কিভাবে তৈরি করা যায়, এর যত গুরুত্বপূর্ণ বিক্রিয়া সব এখানে শিখে ফেললাম। কিভাবে তৈরি করা যায় তার সব গুরুত্বপূর্ণ বিক্রিয়া কিন্তু ভাইয়া এখানে শিখে ফেললাম। এবং অলরেডি তুমি জানো যে অ্যালডিহাইড কিটোন কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখছি। এখন আমরা একটু শনাক্তকারী বিক্রিয়া দেখতে চাই। এটা শেষ। আচ্ছা, ঠিক আছে। রোজেনমুন বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে এই যে দেখো, আমি শুধু রোজেনমুন বিজারণ দেখাইছি। এর আগের দিন যখন দেখাইছি তখন কিন্তু কি প্রভাবক দেখাইতে হয় সেগুলো দেখাইছি।
তো এই যে বিশেষ বিক্রিয়াগুলো, যে বিক্রিয়াগুলোর নাম আছে সেগুলোতে আসলে কি তাপমাত্রা, কি প্রভাবক, কি চাপ, এগুলা যদি থাকে সেগুলো একটু জেনে নিতে হবে। আচ্ছা, এখন একটু চলে আসো অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্যকরণ বা শনাক্তকারী। অ্যালডিহাইড কার্বনিলমূলক শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে 2,4-DNP পরীক্ষা। কি পরীক্ষা? 2,4-DNP পরীক্ষা। এক্ষেত্রে কি পদক্ষেপ তৈরি হয়, এই কালারটা জানতে হবে। হলুদ কমলা পদক্ষেপ তৈরি হয়। তাহলে কার্বনিলমূলক শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে 2,4-DNP পরীক্ষা, এক্ষেত্রে হলুদ কমলা পদক্ষেপ তৈরি হয়। এখন আসো অ্যালডিহাইড কিটোন কিভাবে পার্থক্য করা যায়। অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্য করার পরীক্ষা হচ্ছে বিখ্যাত দুইটা, আরও পরীক্ষা আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা পরীক্ষা হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা এবং টলেন বিকারক পরীক্ষা। আমরা প্রথমে ফেলিং দ্রবণ কি সেটা একটু জানতে হবে। ফার্স্টে টলেন বিকারক আসছে, একটু দেখি। অ্যামোনিয়া মিশ্রিত 10% সিলভার নাইট্রেট। তাহলে একটু খেয়াল করো, অ্যামোনিয়া মিশ্রিত 10% সিলভার নাইট্রেট, এই যৌগের নাম হচ্ছে টলেন বিকারক। তাহলে টলেন বিকারকের সংযুক্তি কি, এই পরীক্ষাটা আসে। এবং খেয়াল করো, এই অ্যালডিহাইড টলেন বিকারক পরীক্ষাটা দেয় এবং দিলে তখন চকচকে সিলভার দর্পণ তৈরি হয়। আর কিটোন এই টলেন বিকারক পরীক্ষাটা দেয় না। আমি আবারও বলি, টলেন বিকারকের সংযুক্তিটা কি জানবা। এর বাইরে হচ্ছে অ্যালডিহাইড টলেন বিকারক পরীক্ষাটা দেয় এবং চকচকে সিলভার দ্রবণ তৈরি হয়। কিটোন টলেন বিকারক পরীক্ষা দেয় না, বা এই সিলভার দর্পণ তৈরি হয় না। ফলে যদি দেয় তাহলে সেটা অ্যালডিহাইড, না দিলে সেটা কিটোন। আচ্ছা, নিচে চলে আসো, আমরা টলেন বিকারক প্রস্তুতি কি সেটা দেখাচ্ছে। এখানে আসলে তুমি মেইনলি ফার্স্ট যে লাইনটা, এই লাইনটাই জানবা, এর বাইরে কিছু না। আর টলেন বিকারকের সংযুক্তি। চলে আসো আমরা ফেলিং দ্রবণ, যেটা ফেলিং দ্রবণের সংযুক্তিটা কি একটু দেখি চলো। ফেলিং দ্রবণটা হচ্ছে 5% কপার সালফেট, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড। তুমি একটু এভাবে চিন্তা করতে পারো, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? ভয় পাওয়ার কিছু নেই। 5% কপার সালফেট, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা মিশ্রিত সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রচিলি লবণের মিশ্রণ। সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রচিলি লবণ, এটার মিশ্রণ। সেখানে আরও কি আছে? 5% কপার সালফেট, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে ফেলিং দ্রবণ। তো এখানেও একই কেস, যে অ্যালডিহাইড ফেলিং দ্রবণ পরীক্ষাটা দেয়, কিটোন ফেলিং দ্রবণ পরীক্ষাটা দেয় না। যেমন এখানে চলে আসো, ফেলিং দ্রবণ পরীক্ষার ফলে কি হয়। ফেলিং দ্রবণের পরীক্ষার ফলে এই যে কিউপ্রাস অক্সাইডের লালচে পদক্ষেপ পড়ে। তো খুব স্বাভাবিকভাবে অ্যালডিহাইড লালচে পদক্ষেপটা দিবে, কিটোন লালচে পদক্ষেপটা দিচ্ছে না। তাহলে ফেলিং দ্রবণে দেখো, ফেলিং এর ল আছে, লালচে ল আছে, অ্যালডিহাইডের ল আছে, তাই না? তাহলে অ্যালডিহাইড লালচে পদক্ষেপ দেয় কিউপ্রাস অক্সাইডের, এটা হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষায়। কিটোন এই পরীক্ষাটা দেয় না, এরকম লালচে পদক্ষেপ পাওয়া যায় না। ফলে যদি লালচে পদক্ষেপ পাও তাহলে অ্যালডিহাইড, যদি না পাও তাহলে কিটোন। তাহলে ফেলিং দ্রবণের যে সংযুক্তি, সেই সংযুক্তিটা আমরা দেখলাম 5% কপার সালফেট, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রচিলি লবণের মিশ্রণ। এই মিশ্রণের সংযুক্তিটা তোমাকে জানতে হবে। আমরা নিচের দিকে চলে আসবো। আচ্ছা, এখানে আমরা অ্যাসিড জানি COOH। এই অ্যাসিডের জাতক কারা? অ্যাসিডের জাতকগুলা হচ্ছে, তুমি জানো যে COOH এটা হচ্ছে অ্যাসিড। তো এই OH-টা সরাই দিয়ে যদি OR আনো, এটা হচ্ছে এস্টার। যদি Cl আনো, এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। এভাবে এটা এস্টার, এটা অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইডটা হচ্ছে RCONH2, এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। তারপর হচ্ছে এটা অ্যাসিড ক্লোরাইড। এগুলো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক, অর্থাৎ অ্যাসিড থেকে এই উদ্ভূত এই যৌগগুলা, তাই এটাকে জাতক বলা হয়। এখন একটু চলে আসো, কার্বক্সিলিক অ্যাসিড বিভিন্ন রকম আছে। কোন যৌগে বা কোথায় কি কার্বক্সিলিক অ্যাসিডটা পাওয়া যায়, এটা পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা তোমাকে বলি যে জৈব যৌগের সব জায়গা থেকে প্রশ্ন আসে না। তুমি খেয়াল করো যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো টাচ করে যাচ্ছে, এখান থেকেই সব প্রশ্ন আসবে। আমি আবারও বলতেছি, এই জায়গা থেকেই সব প্রশ্ন আসবে। এখন তোমাকে এতটুকু তো পারতে হবে। এখানে অল্প কয়েকটা ব্যবহার আছে। কি আছে? ভিনেগার। ভিনেগার তোমরা মানে মোটামুটি মায়েরা চিনে, বা যারা রান্নাবান্না করো মেয়েরা, তোমরা ভিনেগার চিনো। ভিনেগারটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। কত পার্সেন্ট? 6 থেকে 10%। ভিনেগারটাই অ্যাসিটিক অ্যাসিড দিয়ে তৈরি। হ্যাঁ, এখন একটু চলে আসো, মাখন বা বাটার। তো মোটামুটি অনেকেই সকালে পাউরুটি খাও, বা রুটির ভিতরে একটু বাটার থাকলে, একটু মাখন টাখন থাকলে পাউরুটি অনেক সময় অনেকেরই খুবই মজা লাগে। তো এই বাটারে কি আছে? বিউটানোইক। নাম দেখেই বোঝা যাচ্ছে বাটার, বিউটানোইক। আচ্ছা, এখন চলে আসো লাল পিঁপড়ার ভিমরুলের গ্ল্যান্ড। তো এখানে আছে ফর্মিক অ্যাসিড। তোমরা জানো যে পিঁপড়ার নামই হচ্ছে ফর্মিকা, পিঁপড়ার নামই হচ্ছে ফর্মিকা। তো পিঁপড়ায় অ্যাসিডটা ফার্স্ট পাওয়া গেছিল, তো এটার নাম ফর্মিক অ্যাসিড। তাহলে লাল পিঁপড়ার সাথে ভিমরুলের গ্ল্যান্ড, এই লাইনটা, ওই যে তোমরা ভিমরুলের নাম শুনছো কিনা, ভিমরুল কামড়াইলে কিন্তু খুবই বাজে অবস্থা হয়, ফুলে টুলে উঠে, প্রচণ্ড ফুলে যায় যেখানেই কামড়ায়। আর সর্বশেষ পাম অয়েলে পামিটিক অ্যাসিড। নামগুলা খেয়াল করো, বাটারে বিউটানোইক,
পাম অয়েলে পামেটিক, তাই না? পিঁপড়ার নাম ফর্মিকা, তাই ফর্মিক অ্যাসিড। ফলে এই জায়গাগুলো তোমাকে মুখস্থ করতে হচ্ছে এমন না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু ভিনেগারে কি অ্যাসিড আছে? অ্যাসিটিক অ্যাসিড। সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে হচ্ছে ভিনেগারে আছে অ্যাসিটিক অ্যাসিড। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ভিনেগারে আছে অ্যাসিটিক অ্যাসিড। এখন চলে আসো একটু নিচের দিকে, কার্বক্সিলিক অ্যাসিডের অন্য নাম জৈব অ্যাসিড। কারণ আমরা জৈব যৌগ পড়তেছি, আমরা যদি এটা যদি জৈব অ্যাসিড না হইতো তাহলে তো আমরা কার্বক্সিলিক অ্যাসিডের আলোচনা আজকে এখানে করতাম না। আচ্ছা, এখন একটু চলে আসো আমরা ফ্যাটি অ্যাসিডটা দেখতে চাই। তো এখানে ফ্যাটি অ্যাসিডের সংজ্ঞাটা একটু দেখি। তো কার্বক্সিলিক অ্যাসিডগুলো জৈব অ্যাসিড, তো ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে এটা মানে সেই কার্বক্সিলিক অ্যাসিড যেটা অ্যালিফ্যাটিক এবং যেটা মনো। মানে প্রথমত কার্বক্সিলিক অ্যাসিডটাকে অ্যালিফ্যাটিক হইতে হবে, অ্যারোমেটিক হওয়া যাবে না। আর একটা মাত্র কার্বক্সিল মূলক থাকতে হবে, একটা মাত্র COOH থাকতে হবে, একাধিক থাকলে হবে না। আচ্ছা, তো এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তাহলে ফ্যাটি অ্যাসিডের সংজ্ঞাটা কি আমরা বুঝতে পারছি? ফ্যাটি অ্যাসিড কিন্তু দুই রকম, একটা সম্পৃক্ত এবং একটা অসম্পৃক্ত। তোমরা জানো যে অ্যালিফ্যাটিক যৌগগুলো দুই রকম হয়, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে কি সিঙ্গেল বন্ড, অসম্পৃক্ত মানে কি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। ধরো একটা সম্পৃক্ত অ্যাসিড, ধরো এটা মিথেন। একটা অসম্পৃক্ত অ্যাসিড কোনটা? ধরো C2H4, এটা একটা অসম্পৃক্ত অ্যাসিড, তাই তো? খেয়াল করো, সম্পৃক্ত যেগুলো সিঙ্গেল বন্ড যেগুলো, সেগুলোতে হাইড্রোজেনের পরিমাণ অনেক বেশি থাকে। আর অসম্পৃক্ত যেগুলো, সেগুলোতে হাইড্রোজেনের পরিমাণ অনেক কম থাকে, মানে কম্পারেটিভলি অসম্পৃক্তর তুলনায় কম থাকে। আচ্ছা, এখন একটু চলে আসো, সম্পৃক্তয় হাইড্রোজেনের পরিমাণ কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে। খেয়াল করো এই ছবিগুলো, খেয়াল করো, এগুলো সব হচ্ছে মানে মোট কথা তুমি এভাবে চিন্তা করবা, যদি সংকেত দেখে বুঝতে চাও, তাহলে হাইড্রোজেন থাকবে কার্বনের ডাবলেরও বেশি। হাইড্রোজেন থাকবে কার্বনের ডাবলেরও বেশি। যে কটা কার্বন থাকবে হাইড্রোজেন তার ডাবলের বেশি থাকবে। দেখো এখানে কয়টা কার্বন আছে? 2টা। এখানে হাইড্রোজেন আছে কয়টা? 5টা। দেখছো? তাহলে এখানে 3টা আছে, প দিয়ে একটা আর দন্তীয় স দিয়ে একটা, পোস্ট দিয়ে মনে রাখা যায়। আমরা পোস্টের কথা বলি না, সম্পৃক্ত পোস্ট। দেখো পতে হচ্ছে পামিটিক আর প্রোপানোইক, আর ওস পোস্ট, এই ছয়টাই হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। আচ্ছা, আর অসম্পৃক্ত অ্যাসিড যেগুলা, এখানে 3টা আছে। তো এইটা মনে রাখাও খুব সহজ। আমার একটা ফ্রেন্ড আছে ওলি, হ্যাঁ, অতে হচ্ছে অ্যাক্রালিক, অতে হচ্ছে অলিক, আর লিতে হচ্ছে লিনোলিক। এগুলাতে তুমি দেখলেই খেয়াল করবা যেগুলো ডাবল বন্ড আছে, দেখছো ডাবল বন্ড তুমি পাবা যেহেতু অসম্পৃক্ত। বা হাইড্রোজেন সংখ্যা যেটা, সেটা কখনোই কার্বন সংখ্যা ডাবলের বেশি হবে না। যদি অ্যালকিন হয় সেটা ডাবল হবে, যদি অ্যালকাইন হয় সেটা ডাবলের কম হবে। এইটা তো আমরা এই জায়গাগুলো একটু খেয়াল করবা, যে এই সংকেতগুলোর ক্ষেত্রে মানে তুমি সম্পৃক্ত অসম্পৃক্ত তো আশা করি চিনতে পারবা যদি সংকেত আসে। আর যদি এইভাবে আসে, সংকেত না আসে, তাহলে ওইটা যেটা বললাম যে অসম্পৃক্ত হলে ওলি, দেখো অসম্পৃক্ত অ দিয়ে ওলি, আর সম্পৃক্ত হচ্ছে পোস্ট। সম্পৃক্ত হচ্ছে কি দিয়ে মনে রাখবো ভাইয়া? পোস্ট শব্দটা দিয়ে মনে রাখবো। আমাদের এটা হয়ে গেল। তাহলে আমরা এখানে সম্পৃক্ত অসম্পৃক্ত এই দুইটা উদাহরণই আসলে তোমাকে মনে রাখতে হয়। এই দুইটা উদাহরণ মনে রাখাই এখানে সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সেটা। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে তৈরি করা হয়। তো এটা আসলে ভয় পাওয়ার কিছু নাই। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম কার্বক্সিলিক অ্যাসিড কি থেকে তৈরি করা হয়, তো তুমি বলবা যে কার্বক্সিলিক অ্যাসিডের যত জাতক আছে সবগুলো থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যায়। এস্টার থেকে, এরপর হচ্ছে অ্যাসিড ক্লোরাইড থেকে, অ্যাসিড অ্যামাইড থেকে, অ্যাসিড অ্যানহাইড্রাইড থেকে, এই সবগুলো থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যায়। আবার ধরো উপরে কি আছে, ব্যাপারটা এরকম, তোমরা তখন দেখছিলা, হ্যাঁ, যে ধরো অ্যালকিন, তারপরে হচ্ছে অ্যালকোহল, তারপর হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন, তারপর হচ্ছে অ্যাসিড। আর অ্যাসিডগুলোতে তৈরি হয় অ্যাসিডের জাতকগুলা মানে ওই যে অ্যাসিড ক্লোরাইড, এস্টার, অ্যাসিড অ্যামাইড এগুলো। তো এটা কই থেকে তৈরি করা যায়? তুমি বলবা যে এই যেগুলো আছে যত জাতক আছে সবগুলো থেকে তৈরি করা যায়, একটা একটা করে বলবা। এগুলার বিজারণে তৈরি করা যায়, বা এই অ্যালডিহাইড থেকে তৈরি করা যায় জারণে, অ্যালকোহলের জারণে তৈরি করা যায়, অ্যালকিন থেকে তৈরি করা যায়। এই তো এগুলো এইভাবেই তৈরি করা যায়। তো এটা মুখস্থ করার কিছু নাই। তো কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি প্রথমে অ্যালকোহল থেকে দেখাইছে, তারপর হচ্ছে অ্যালকাইল সায়ানাইড থেকে, এরপর হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে। আমরা গতকাল গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়াগুলো দেখতেছিলাম, আমি তোমাকে সব বিক্রিয়া দেখাই দিয়েছিলাম, তার ভিতরে এটাও ছিল যে গ্রিগনার্ড বিকারক থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যায়। এখন আমি তোমাকে বলছিলাম, মাত্র বললাম যে অ্যাসিডের জাতক থেকে তৈরি করা যায়, যত জাতক আছে। তো এস্টার অ্যাসিডের একটা জাতক, ফলে এখান থেকে তৈরি করা যাবে। হ্যাঁ, তো এখানে ফর্মিক অ্যাসিড আছে, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের প্রথম দুইটা অ্যাসিড, একটা হচ্ছে ফর্মিক অ্যাসিড আর একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, তো এখানে এটা একটু রিডিং পড়তে পারো, ফর্মিক অ্যাসিডটা, এটা আসবে না। আচ্ছা, এখানে 4 নম্বর পয়েন্ট যেটা, সেইটা আমরা একটু দেখি। 4 নম্বর পয়েন্টটা আসার মতো আমি এটা একটু দেখাই দিচ্ছি। দেখো এটা হচ্ছে এস্টার। হ্যাঁ,
তো এখানে একটু খেয়াল করো, এইটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। তো এস্টার, এই যে এখানে দেখো এস্টার। আচ্ছা, তো এস্টার আর পানি এখানে এই বিক্রিয়াটা আসার মতো কেন? কারণ এই এস্টারের যে আদ্র বিশ্লেষণ, এখান থেকে আসলে দুইটা অ্যাসিড তৈরি করা যায়। একটা হচ্ছে গ্লিসারিন, আর মানে দুইটা জিনিস তৈরি করা যায়, একটা গ্লিসারিন আর একটা অ্যাসিড। তো তোমাকে যদি বলি গ্লিসারিন তৈরির বিক্রিয়া কোনটা, এটা। আবার যদি বলি জৈব অ্যাসিড তৈরির বিক্রিয়া কোনটা, এটা। ফলে এটা কিন্তু গ্লিসারিন বা গ্লিসারল তৈরির বিক্রিয়াও, এটা জৈব অ্যাসিড তৈরির বিক্রিয়াও এস্টার থেকে। আচ্ছা, ফলে এই বিক্রিয়াটা একটু দেখবা। বা কোন বিক্রিয়া থেকে গ্লিসারিনও তৈরি করা যায়, আবার কোন বিক্রিয়া থেকে মানে কি বলা যায়, অ্যাসিডও তৈরি করা যায়। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী পরীক্ষা কি? তো প্রথমত লিটমাস, যেহেতু অ্যাসিড লিটমাস পরীক্ষা দিবে এবং নীল লিটমাসকে লাল করবে, এটা তো আমরা সবাই জানি যে অ্যাসিড হইলে লিটমাস পরীক্ষা দিবেই। আচ্ছা, এখন সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা, এটা বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ লিটমাস পরীক্ষা আমরা সবাই জানি। তো যদি সহজ প্রশ্ন করতে চাই ওইটা আসবে, যদি মনে হয় যে না একটু স্টুডেন্ট পড়ছে কিনা এটা দেখতে চাই, তাহলে এই প্রশ্নটা করবে। আচ্ছা, তো সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ সহ পরীক্ষার ক্ষেত্রে একটু খেয়াল করো, এখানে আসলে সোডিয়াম বাইকার্বনেটের 5%, হ্যাঁ, এই দ্রবণের সাথে যখন তুমি অ্যাসিড বিক্রিয়া করাচ্ছ তখন কার্বন ডাইঅক্সাইড বের হয়। এই কার্বন ডাইঅক্সাইড চুনের পানিকে ঘোলা করে। তাহলে আমি কি বলছি ভাইয়া, তুমি সোডিয়াম বাইকার্বনেটের 5% সোডিয়াম বাইকার্বনেট, ওইটার সাথে অ্যাসিড যুক্ত করলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড চুনের পানিকে ঘোলা করে। যদি ঘোলা হয় তাহলে এখানে কার্বক্সিলিক অ্যাসিড আছে, যদি ঘোলা না হয় এখানে কার্বক্সিলিক অ্যাসিড নাই। মানে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ সহ পরীক্ষা। তাহলে এটা কি করে ভাইয়া, চুনের পানিকে ঘোলা করে। তাহলে আমি এটা যেটা মনে রাখবো, এটা চুনের পানিকে ঘোলা করে। এখন আসো, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড একটা অ্যাসিড, এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই। কার্বক্সিলিক অ্যাসিড যেগুলো, তার ভিতরে প্রথম অ্যাসিডটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। ফলে একটা অ্যাসিডের কি বৈশিষ্ট্য, সে লিটমাস পরীক্ষা দিবে, সে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ সহ পরীক্ষা দিবে, সে দেয়। এই যে লিটমাস পরীক্ষা, সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা দেয়। তবে ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইড হিসেবে কাজ করে। এখানে একটু খেয়াল করো, অন্যান্য অ্যাসিড কিন্তু অ্যালডিহাইড হিসেবে কাজ করে না। তো তুমি জানো যে ফর্মিক অ্যাসিডটা হচ্ছে প্রথম অ্যাসিড। তো যাই হোক, একবার প্রথম খুব আদরে বড় হয়েছে, তো যার জন্য ও একটু বেয়ারা হয়ে গেছে। একেবারে প্রথম তো মনে রাখবা, একবারে প্রথম যারা, তারা অনেক সময় একটু ডিফারেন্ট হয়, যেমন ফর্মালডিহাইড দেখছো। তো ঠিক এরকম ফর্মিক অ্যাসিড প্রথম অ্যাসিড, যেটা আসলে অ্যালডিহাইডের মতো কাজ করে। কার মতো কাজ করে? অ্যালডিহাইডের মতো। এখন তোমার অ্যালডিহাইডের কথা মনে আছে, অ্যালডিহাইড কি কাজ করে? অ্যালডিহাইড ফেলিং দ্রবণ পরীক্ষা দেয়, অ্যালডিহাইড টলেন বিকারক পরীক্ষা দেয়, তাই না? অ্যালডিহাইড যেমন টলেন বিকারক পরীক্ষায় তুমি জানো যে চকচকে সিলভার দর্পণ, ফেলিং দ্রবণ পরীক্ষায় তুমি দেখছো যে লালচে অদক্ষেপ দেয়। তো এই যে অদক্ষেপগুলো অ্যালডিহাইড দেয়। ঠিক একইভাবে অ্যাসিড, এই ফর্মিক অ্যাসিডটা অ্যালডিহাইডের মতো কাজ করে। ফলে এও ফেলিং দ্রবণে অদক্ষেপ দেয় আর টলেন বিকারকে, মানে ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক পরীক্ষা দেয়। একটা জিনিস খেয়াল করো, কিটোন কিন্তু ফেলিং দ্রবণ টলেন বিকারক পরীক্ষা দেয় না, যেভাবে আমরা অ্যালডিহাইড কিটোনকে আলাদা করি। ফলে এই পরীক্ষা কিন্তু শুধুমাত্র অ্যালডিহাইড দেয় এবং সাথে সাথে ফর্মিক অ্যাসিডটা দেয়। অর্থাৎ ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইড হিসেবে কিছু বৈশিষ্ট্য দেখায়, তার দুইটা হচ্ছে ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক পরীক্ষা দেয়। এখন আমাকে একটু বলো তো, ফর্মিক অ্যাসিড কি 2,4-DNP পরীক্ষা দিবে? ফর্মিক অ্যাসিড 2,4-DNP পরীক্ষা যেটা, সেটা দিবে কিনা এটা একটু আমাকে বলবা। ফর্মিক অ্যাসিড 2,4-DNP পরীক্ষা দিবে কিনা? হ্যাঁ, গ্লিসারিন অ্যালকোহলিক। না, 2,4-DNP পরীক্ষা এজন্য দিবে না, না ও 2,4-DNP পরীক্ষা দিবে না। 2,4-DNP পরীক্ষা এজন্য দিবে না কারণ 2,4-DNP পরীক্ষা কিন্তু অ্যালডিহাইডের পরীক্ষা না। 2,4-DNP পরীক্ষা কার্বনিল মূলকের পরীক্ষা, ওটা অ্যালডিহাইডের পরীক্ষা না। যদি অ্যালডিহাইডের পরীক্ষা হইতো তাহলে হয়তো 2,4-DNP পরীক্ষা দিত। তো এটা যেহেতু কার্বনিল মূলকের পরীক্ষা, কার্বনিল মূলক তো কিটোনো, তাই না? ফলে ও অ্যাসিড, মানে ফর্মিক অ্যাসিড অ্যালডিহাইড হিসেবে ফেলিং দ্রবণ টলেন বিকারক, এই দুইটা পরীক্ষাই দেয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই দুইটা পরীক্ষা আসলে দেয়। এখন এখানে কোনটা শক্তিশালী কোনটা দুর্বল অ্যাসিড, এই জায়গাটা একটু তোমাকে দেখাই, একটু খেয়াল করো। ধরো এখানে আমাদের অ্যাসিটিক অ্যাসিড, তো এটা তোমরা জানো CH3COOS। তো অ্যাসিটিক অ্যাসিডকে এই হাইড্রোজেনকে ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করা যায়। যেমন তুমি, এটা হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ, এইটা হচ্ছে, এবং এদের সক্রিয়তার ক্রম দেখাচ্ছে। মনে রাখবা, যত বেশি ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করবা সেইটা তত বেশি অ্যাক্টিভ হবে, সক্রিয় হবে। তো ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বেশি অ্যাক্টিভ,
তারপর হচ্ছে ডাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড, তারপর ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, তারপর কি অ্যাসিটিক অ্যাসিড? না, তারপর হচ্ছে ফরমিক অ্যাসিড, তারপর অ্যাসিটিক অ্যাসিড। আমাকে একটু বলো তো অ্যাসিটিক অ্যাসিডের কত পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলে? অ্যাসিটিক অ্যাসিডের কত পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলে, এটা একটু আমাকে বলো। আচ্ছা, যারা আসছো সবাই একটু রিয়াক্ট দিচ্ছ আমাদের ভিডিওটাতে, সবাই একটু রিয়াক্ট দাও। হ্যাঁ, আচ্ছা এখন চলে আসো। তো এখানে আমরা অ্যাসিটিক অ্যাসিডের হাইড্রোজেনকে ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন করলাম। তো যত বেশি ক্লোরিন তত অ্যাক্টিভ। ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, তারপর ডাইক্লোরো, তারপর ক্লোরো, তারপর কিন্তু ফর্মিকের পরে, অর্থাৎ সবচেয়ে কম সক্রিয় কে? অ্যাসিটিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড কিন্তু অ্যাসিটিক অ্যাসিড থেকে বেশি সক্রিয়, আর যত বেশি ক্লোরিন তত বেশি সক্রিয়। আচ্ছা, তো এই জিনিসটাই, এইটা থেকে দুর্বল, এইটা থেকে সবল, এত কিছু জানার দরকার নেই। আমি তোমাকে যে ইয়াটা ওই লেখাই দিচ্ছি ওইটাই, ওইটা মনে রাখলেই চলতেছে। এখন এস্টারে চলে আসি আমরা। এস্টার কিন্তু একটা কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। হ্যাঁ, তাহলে এস্টার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের একটা জাতক। এস্টারেও তোমার ব্যবহারটা আসলে পড়তে হবে। তো এখানে একটা এস্টার আছে, এস্টারটার নাম হচ্ছে ইথাইল ইথানয়েট বা ইথাইল অ্যাসিটেট। হ্যাঁ, ইথানয়েট আর অ্যাসিটেট একই জিনিস। তো এটা হচ্ছে নেইল পলিশ আর গ্লু দ্রাবক। তো নেইল পলিশ তো মেয়েরা খুব পছন্দ করে, তাই না, যে নেইল পলিশ এবং গ্লু দ্রাবক। আর এখানে এস্টারের কার্যকরীমূলকটা খেয়াল করো, এটা হচ্ছে এস্টারের কার্যকরীমূলক, এটা পরীক্ষায় আসে। আর মেইনলি যেটা আসে সেটা হচ্ছে এই 5টা লাইন। প্রথম লাইনটা হচ্ছে ফল এবং ফুলের সুগন্ধের কারণ। তোমরা গোলাপ ফুল সহ বিভিন্ন ফুল দেখো, ফুলটার এত মনোমুগ্ধকর একটা গন্ধ আসে, বেলি ফুল, তাই না? এই ফুলের এত মনোমুগ্ধকর গন্ধের কারণ হচ্ছে এস্টার। ফলে ফুলের গন্ধ, যারা একটু মানে প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেট করে পড়াশোনা করার চেষ্টা করবা, ফুলের গন্ধ চলে আসছে মানে স্টার, তোমার নাকে স্টারের গন্ধ আসতেছে। ওকে, আচ্ছা এখন একটু চলে আসো পাকা কলা। তো পেন্টাইল মানে 5, মনে রাখবা কলার দাম 5 টাকা। তো কমলা হচ্ছে অকটাইল মানে 8। তো মনে রাখবা কমলার দাম 8 টাকা, যদিও এখন 5 টাকায় কলা পাওয়া যায় না, 8 টাকায় কমলাও পাওয়া যায় না। আচ্ছা, তো আনারসের ক্ষেত্রে বিউটাইল। তো আনারস কিন্তু অনেক সুন্দর, আনারস হচ্ছে বিউটিফুল আনারস। আমি এভাবে মনে রাখি, বিউটিফুল আনারস দেখলে আমার মনে হবে ইটস বিউটিফুল। আচ্ছা, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। জেসমিনে দেখো বর্গীয় জ আছে, বেনজাইলে বর্গীয় জ আছে। জেসমিনে বর্গীয় জ আছে, বেনজিনে বর্গীয় জ আছে। হ্যাঁ, তাহলে এই জায়গাটা আমরা একটু মনে রাখবো, জেসমিনে বর্গীয় জ আছে, বেনজিনে বর্গীয় জ আছে। 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণকে ভিনেগার বলে। আমাকে একটু বলো তো ফরমালিন কি? ফরমালিন কোন যৌগ থেকে তৈরি করা হয়? একটু সবাই কমেন্ট করে বলো ফরমালিন কোন যৌগ থেকে তৈরি করা হয়। এখন একটু চলে আসো এস্টার কিভাবে তৈরি করবা। একটু আগে তুমি এস্টার থেকে কি তৈরি করলা বলো তো? এস্টার থেকে কিন্তু তুমি গ্লিসারিন আর অ্যাসিড তৈরি করছো, তাই না? এখন দেখো এই অ্যাসিড থেকে হয়ে গেল, এই অ্যাসিড থেকে আবার এস্টার তৈরি করা যায়। এই যে অ্যাসিড থেকে এস্টার তৈরি করলা, এই বিক্রিয়ার নাম এস্টারিফিকেশন। এই বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ। এই যে অ্যাসিড থেকে এস্টার তৈরি করলা, অ্যাসিডের অ্যালকোহল থেকে, এই বিক্রিয়ার নাম হচ্ছে এস্টারিফিকেশন। এই বিক্রিয়ার নাম আমরা যেটা বললাম সেটা হচ্ছে এস্টারিফিকেশন। কি বললাম? এস্টারিফিকেশন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই জায়গাটা বুঝতে পারছি। এখন একটু চলে আসো এস্টার শনাক্তকরণ পরীক্ষা। দেখো পড়া কিন্তু খুবই কম, পড়া নাই বললেই চলে, কোনো পড়াই নেই। তুমি পরে অবাক হতে পারো যে ভাইয়া পড়বো কি, পড়াই তো নেই। ঠিক আছে, তুমি বলো যে ভাইয়া পড়াই তো নেই। আচ্ছা, এখন চলে আসো আমরা এস্টার শনাক্তকারী পরীক্ষা, ফেরিক হাইড্রামিড পরীক্ষা। তাহলে এস্টার শনাক্তকারী পরীক্ষা কোনটা? ফেরিক হাইড্রামিড পরীক্ষা। এখন একটু চলে আসো এস্টার শনাক্তকারী পরীক্ষার ক্ষেত্রে দুইটা ব্যাপার হইতে পারে। এস্টার শনাক্তকারী পরীক্ষার ক্ষেত্রে ভাইয়া দুইটা ব্যাপার হইতে পারে। আচ্ছা, এখানে একটু চলে আসো ফেরিক হাইড্রামিড পরীক্ষা। তোমাকে পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে ফেরিক হাইড্রামিড পরীক্ষায় প্রথমে খেয়াল করো হাইড্রোক্সিল অ্যামিন সহ পরীক্ষা। এখানে তাহলে হাইড্রোক্সিল অ্যামিন সহ পরীক্ষা, যেটাকে আমরা বলতেছি ফেরিক হাইড্রামিড পরীক্ষা। তো এখানে লালচে বাদামি পদক্ষেপ। তাহলে পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে কোন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় কি বর্ণের পদক্ষেপ পড়ে, ম্যাক্সিমাম সময় এইটা আসবে। আর খুব বেশি গুরুত্বপূর্ণ বিক্রিয়া হইলে ধরো কার্বিরামিন পরীক্ষা, কারণ কার্বিরামিনের সংকেত আসতে পারে, এরকম ব্যাপারটা। হ্যাঁ, তো বেশিরভাগ ক্ষেত্রে আসলে অদক্ষেপটা আসবে আর কি ওইটা আসবে। আচ্ছা, এখন একটু অ্যামাইডের ক্ষেত্রে চলে আসি। তোমরা জানো যে অ্যামাইড হচ্ছে CONH2। আহা, এটা হচ্ছে অ্যামাইড। তো অ্যামাইডের পড়াশোনা আমরা করব। অ্যামাইডে কোনো পড়াশোনাই নাই বলতে গেলে, অ্যামাইডে খুবই অল্প পড়াশোনা। অ্যামাইডের ব্যবহার কি আমরা একটু দেখি। অ্যামাইডের গুরুত্বের ক্ষেত্রে তোমরা জানো যে নাইলন, তোমরা নাইলনের কথা, নাইলন কে না চিনো? এই নাইলন একটা অ্যামাইড যৌগ। আর বেদনানাশক ওষুধ অর্থাৎ অ্যাসপিরিন একটা পেইন কিলার। তো আমরা জানি যে অ্যাসপিরিন এর ব্যবহারে বিভিন্ন সমস্যা আছে। অ্যাসপিরিন সব জায়গায় ব্যবহার করা যায় না, যেমন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অ্যাসপিরিন ব্যবহার করা যায় না।
তো অ্যাসপিরিনের বিকল্প কি? প্যারাসিটামল। আর প্যারাসিটামল কে না চেনে? এই প্যারাসিটামল একটা অ্যামাইড যৌগ। এই প্যারাসিটামল অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল একই জিনিস। তো এটা হচ্ছে একটা অ্যামাইড যৌগ, ঠিক আছে। এখন আসো অ্যামাইডের শনাক্তকারী পরীক্ষা, যেটা এতটুকু তোমাকে জানতে হবে। অ্যামাইডের শনাক্তকারী পরীক্ষায় তোমাকে একটু মনে রাখতে হবে, এই যে কই গেল, অ্যামাইডগুলা HCl বা সোডিয়াম হাইড্রোক্সাইড, তুমি HCl সহ বিক্রিয়া করতে পারো বা সোডিয়াম হাইড্রোক্সাইড সহ বিক্রিয়া করতে পারো। হ্যাঁ, তো এক্ষেত্রে যেটা তৈরি হইতে পারে সেটা হচ্ছে পচা মাছের গন্ধযুক্ত অ্যামিন। তোমরা জানো যে অ্যামিন হচ্ছে পচা মাছের গন্ধযুক্ত, বিশেষ করে অ্যালিফ্যাটিক অ্যামিনগুলো। আচ্ছা, আর ঝাঁঝালো অ্যামোনিয়া তৈরি হইতে পারে। তো হয় অ্যামিন তৈরি হইতে পারে পচা মাছের গন্ধযুক্ত, অথবা ঝাঁঝালো অ্যামোনিয়া তৈরি হইতে পারে। এখন খেয়াল করো, ঝাঁঝালো অ্যামোনিয়া যদি তৈরি হয়, তুমি অলরেডি এর আগে জানো যে অ্যামোনিয়া তৈরি হইলেই সেটাকে HCl এর সাথে মিশাবা, মিশাইলেই তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। তাহলে অ্যামোনিয়া তৈরি হইলে ওইটাকে মিশাবে HCl এর সাথে, তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া। সাদা ধোঁয়া দেখলেই বুঝবা যেখানে অ্যামাইড আছে। তাহলে কি তৈরি হইতে পারে অ্যামাইড শনাক্তকরণে? পচা মাছের গন্ধযুক্ত অ্যামিন বা ঝাঁঝালো অ্যামোনিয়া। আর অ্যামোনিয়া HCl এর সাথে মিশাইলে সেখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হয়, ঠিক আছে। এটা আমাদের শেষ অ্যামাইডটা, আমরা এতটুকু জানলে চলতেছে। আচ্ছা, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ করা যায় কোন আইআর দিয়ে? আমাদের ইনফ্রারেড রে দিয়ে অনেক কিছু শনাক্ত করা যায়, তার ভিতর জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্ত করা যায় কোন ধরনের ইনফ্রারেড রে দিয়ে? নিয়ার আইআর, মিডল আইআর আর ফার আইআর? এটা একটু আমাকে কমেন্ট করে বলো। এখন শনাক্তকারী পরীক্ষাগুলো আমি একসাথে গতদিন লেখাই দিছি, তো সেই জায়গাটা আবারও আসছে। চলে আসো হ্যালোজেন শনাক্তকারী পরীক্ষা। দেখো হ্যালোর ল দিয়ে মনে রাখবা লেসাইন। হ্যালোজেন শনাক্তকারী পরীক্ষা কোনটা? লেসাইন পরীক্ষা। হ্যালোর ল দিয়ে মনে রাখবা লেসাইন পরীক্ষা। তো এর বাইরে সিলভার নাইট্রেট দ্রবণ পরীক্ষা আছে, হ্যালোজেন শনাক্তকরণ পরীক্ষা, যেগুলো আমি তোমাকে লেখাই দিচ্ছি। এখন হ্যালোজেনের ক্ষেত্রে কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। তো কোন হ্যালোজেনটা কি পদক্ষেপ দেয় এটা একটু তুমি খেয়াল করবা, যে ক্লোরিনের ক্ষেত্রে সাদা পদক্ষেপ, ব্রোমিনের ক্ষেত্রে হালকা হলুদ, হ্যাঁ, এরপর হচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে হলুদ, আয়োডিনের ক্ষেত্রে হলুদ পদক্ষেপ। তাহলে কোন হ্যালোজেনের ক্ষেত্রে পদক্ষেপটা কি রকম এটা একটু জানবা। আচ্ছা, এখন একটু চলে আসো জৈব যৌগে অ্যালকোহলমূলক শনাক্তকরণ। তো অ্যালকোহলের শনাক্তকারী পরীক্ষাগুলো এর আগে আমরা দেখছি, এগুলো আমি লেখাই দিয়েছিলাম তোমাকে। তো জাস্ট শনাক্তকারী পরীক্ষাগুলোর এখানে শুধু নাম পড়বা, নামের বাইরে কিছু দরকার নেই। আচ্ছা, এখন আসো আমরা এই জায়গাটায় আসতেছি, অ্যালডিহাইড এবং কিটোনমূলক শনাক্ত করি। এখানে আমরা জানি যে অ্যালডিহাইড এবং কিটোনকে একসাথে বলা হয় কার্বনিলমূলক। কার্বনিলমূলক শনাক্ত পরীক্ষা হচ্ছে 2,4-DNP পরীক্ষা, যেগুলো মাত্রই পড়ে আসছি। আর অ্যালডিহাইড এবং কিটোন পার্থক্য করা যায় ফেলিং দ্রবণ আর টলেন বিকারক পরীক্ষা দ্বারা। আর আরেকটা পরীক্ষা আছে শিপস বিকারক পরীক্ষা, এই পরীক্ষা দ্বারাও পার্থক্য করা যায়, শিপস বিকারক পরীক্ষা। আচ্ছা, এখন একটু চলে আসো, আমরা এই জায়গায় চলে আসি। অ্যাসিড মানে লিটমাস পরীক্ষা আর 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ পরীক্ষা। অ্যাসিডের ক্ষেত্রে লিটমাস পরীক্ষা আর 5% সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা, মিডল আয়ার দিয়ে এটা শনাক্ত করা যায়। এখন এখানে আমরা দেখতেছি মিডল আয়ার দিয়ে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্ত করা যায়। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা একটু এই জায়গায় চলে আসতে চাই। আচ্ছা, এখন দেখো এখানে কিছু ইনফরমেশন আছে। তো দেখো এখানে একটা বোল্ড হরফ আছে। তো বইয়ের যে জায়গায় বোল্ড লাইন পাবা, বোল্ড লাইন, সেটা আমি দাগাই আর না দাগাই অবশ্যই পড়বা। আচ্ছা, এখন আসো আমরা এই জায়গায় চলে আসতে চাই। ফিঙ্গারপ্রিন্ট অঞ্চল, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে ফিঙ্গারপ্রিন্ট, নাম দেখেই তো ভালো লাগতেছে, তাই না? তো এখানে আসলে এই ব্যান্ড অঞ্চলটা কত সেটা একটু তুমি জানবা, যে ফিঙ্গারপ্রিন্ট অঞ্চলের ক্ষেত্রে। আচ্ছা, এখন এই চার্ট পড়তে হবে কিনা ভাইয়া? এই চার্ট আমার মনে হয় যে যারা একটু ভালো করতে চাও তারা এই চার্টটা পড়বা, যারা একটু ভালো করতে চাও। তো এই চার্টটা কীভাবে পড়বে আমি একটু বলি ফার্স্ট। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, যে এখানে দেখো অ্যালকোহল আছে, হ্যাঁ, এখানে অ্যালকোহল আছে, আবার তুমি এখানেও অ্যালকোহল পাচ্ছ, তাহলে ডিফারেন্সটা কোথায়? এখন দেখো অ্যালকোহলে CO বন্ড আছে, আবার ওই অ্যালকোহল যৌগে OH বন্ডও আছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে CO বন্ড আরও জায়গায় আছে, C সিঙ্গেল বন্ড ও আরও জায়গায় তুমি পাবো। তো এখানে আসলে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে দেখো এই যে C ডাবল বন্ডও অ্যামাইডেও আছে, অ্যালডিহাইডও আছে। তো অ্যামাইডের যে C ডাবল বন্ডও, সেখানে কি ফ্রিকোয়েন্সি সংখ্যা কত, আর অ্যালডিহাইডের C ডাবল বন্ডের ফ্রিকোয়েন্সি সংখ্যা কত, এইগুলো একটু আলাদা করে পড়বা। তুমি ফার্স্ট টেন্সটা পড়লেই হবে, সেকেন্ড টেন্সটা না পড়লে হবে। তুমি পড়াশোনা সহজ করার জন্য ফার্স্ট টেন্সটা পড়তে পারো, হ্যাঁ, কারণ যে টেন্সটা দিবে ফার্স্ট টেন্সটা দেখলে তুমি বুঝতে পারবা। তো এটা হচ্ছে সহজ করার জন্য। তো আমার মনে হয় যে যারা একটু ভালো করতে চাও তারা এই চার্টটা একটু পড়বা।
যে শোষিত ফ্রিকোয়েন্সি সংখ্যা কত। বিশেষ করে এখন তুমি ধরো ভাই একটু বলে দেন যে কোনগুলা বেশি গুরুত্ব দিয়ে পড়বো, সেক্ষেত্রে তুমি একটা জিনিস জানো যে কি বলা যায়, মানে তোমার যৌগ যেগুলা, যে তোমার অ্যালকোহল, তারপর হচ্ছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট অ্যালডিহাইড, কিটোন, এগুলা বেশি পড়বা। হ্যাঁ, বা অ্যাসিড, অ্যালকোহল, অ্যালডিহাইড, যে যৌগগুলো সবচেয়ে বেশি, টপিকগুলো বেশি ইম্পর্ট্যান্ট, অ্যালকোহল সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এগুলা বেশি পড়বা, এদের ফ্রিকোয়েন্সির সংখ্যা বেশি পড়বা। আচ্ছা, এখন চলে আসো, আমরা একটু নিচের দিকে চলে যাব। এখন আমরা গ্লিসারিন এবং ফেনল দেখতে চাই। তো গ্লিসারিন এবং ফেনলের ডিফারেন্স কি? গ্লিসারিন একটা অ্যালকোহল, ফেনলও অ্যালকোহল, তবে গ্লিসারিন, আচ্ছা একটু চলে আসো, তো এখন একটু চলে আসো, চর্বি আর তেলের পার্থক্য ফার্স্টে একটু দেখি। তো চর্বি আর তেলের পার্থক্য কি? চর্বি হচ্ছে শক্ত, তেল হচ্ছে নরম। চর্বি কঠিন, তেল তরল, এটা তো আমরা খালি চোখে সবাই জানি, তাই না? তো কেন সেই কারণগুলো ঘটে সেগুলো আমরা একটু দেখি। এখন আমরা ফ্যাটি অ্যাসিডের সংজ্ঞা মনে আছে? ফ্যাটি অ্যাসিড হচ্ছে একটা অ্যালিফ্যাটিক মনোকার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ একটা অ্যালিফ্যাটিক যৌগ এবং এখানে একটা মাত্র কার্বক্সিল মূলক আছে, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তো এটা হচ্ছে সম্পৃক্ত মানে সিঙ্গেল বন্ড যুক্ত ফ্যাটি অ্যাসিড। আমাকে একটু বলো তো, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড তিনটার নাম পড়ছিলাম, সেই তিনটা ফ্যাটি অ্যাসিডের নাম কি ছিল? আমরা তিনটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দেখছিলাম। এখন চলে আসো, এর পামিটিক অ্যাসিড আছে, স্টিয়ারিক অ্যাসিড আছে। হ্যাঁ, তো এর এস্টারটা হলো চর্বি, আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থেকে পাওয়া যাচ্ছে তেল। তাহলে আমি আবারও বলি, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থেকে পাওয়া যাচ্ছে চর্বি, চর্বি হচ্ছে সম্পৃক্ত, আর অসম্পৃক্ত থেকে পাওয়া যাচ্ছে তেল। এখন তুমি অলরেডি জানো যে 20 ডিগ্রির কম গলনাঙ্ক কার? 20 ডিগ্রির কম গলনাঙ্ক কার? তেলের। আর চর্বির গলনাঙ্ক 20 ডিগ্রির বেশি। তেল তো তরলই, এই জন্য মানে তুমি অলরেডি জানো যে নারকেল তেল শীতকালে দেখো যে কঠিন হয়ে যায়, শীতকালে যখন টেম্পারেচার 20 ডিগ্রির কমে নেমে যায় তখন তেলটা কঠিন হয়ে যায়, কারণ তেলের গলনাঙ্ক 20 ডিগ্রি, 20 ডিগ্রি হইলে কিন্তু তেলটা আবার গলে যায়। আচ্ছা, তাহলে এই জন্য হচ্ছে শীতকালে নারকেল তেলটা শক্ত হয়ে যায়, কারণ 20 ডিগ্রির নিচে চলে আসে শীতকালে টেম্পারেচার। আচ্ছা, তাহলে আমরা তেলটা দেখলাম হচ্ছে কই গেল, চর্বিটা দেখলাম হচ্ছে সম্পৃক্ত, আর অসম্পৃক্ত দেখলাম হচ্ছে তেল, ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, এটা আমরা জানলাম। এখানে কিছু ব্যবহার আছে। তো ফেনলের কথা জানো, ফেনলের ব্যবহার কি এটা একটু দেখবা, যে আঠা, গ্লু ও থার্মোস্ট্যাটিক ব্যাকলাইট প্রস্তুত করা হয়। আচ্ছা, এখানে একটু চলে আসো, আমরা পলিহাইড্রিক অ্যালকোহলটা দেখতে চাই। পলিহাইড্রিক অ্যালকোহল এর আগেও আমরা পড়ে আসছি যখন অ্যালকোহল পড়ছি তখন, যে পলিহাইড্রিক অ্যালকোহলের ব্যবহারটা কোথায়, কই গেল? হ্যাঁ, পলিহাইড্রিক অ্যালকোহল যেটা, সেটা হচ্ছে আই ড্রপ স্নো, এটা হচ্ছে ময়েশ্চারাইজিং এজেন্ট হিসেবে আই ড্রপ স্নো কোল্ড ক্রিম, লিপস্টিক তৈরিতে ব্যবহার করা হয়। আর গ্লিসারিন মানেই হচ্ছে গ্লিসারল, গ্লিসারিনের গ্লিসারল একই জিনিস। এই জায়গাটাও আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা পলিহাইড্রিক অ্যালকোহলের ব্যবহার দেখলাম, এখানে আমরা পলিহাইড্রিক অ্যালকোহল যেটা সেটার ব্যবহার দেখলাম। মানে এটা হচ্ছে তুমি গ্লিসারিনের ব্যবহারও বলতে পারো। ধরো এটা পলিহাইড্রিক অ্যালকোহল বললাম, তো তাহলে বলবা যে এটা হচ্ছে গ্লিসারিনের ব্যবহার। পরীক্ষায় পলিহাইড্রিক অ্যালকোহল আসলো না, বললো যে গ্লিসারিনের ব্যবহার বলো। গ্লিসারিনের ব্যবহারও কিন্তু এটা, কারণ গ্লিসারিন পলিহাইড্রিক অ্যালকোহল। আচ্ছা, আর এটা কি? ফেনলের ব্যবহার। তাহলে ফেনলের ব্যবহার আর পলিহাইড্রিক অ্যালকোহলের ব্যবহারটা এখান থেকে দেখবা। এখন গ্লিসারিন তৈরি করা যায় কি কি ওয়েতে? তিনটা ওয়েতে তৈরি করা যায়, ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, আর একটা হচ্ছে অম্লীয় আদ্র বিশ্লেষণ, আর একটা হচ্ছে আধুনিক প্রক্রিয়া। ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, অম্লীয় আদ্র বিশ্লেষণ, আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি, প্রোপিন থেকে পাওয়া যায়। এখন আমরা একটু ডিটেলসে পড়বো হচ্ছে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় কিভাবে তুমি গ্লিসারিন তৈরি করবা। ক্ষারীয় আদ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় কিভাবে তুমি গ্লিসারিন তৈরি করবা। তো প্রথমে তুমি একটু খেয়াল করো ব্রাইন। আচ্ছা, ব্রাইন কি? সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ। এটা একটু সবাই দাগ দাও। ব্রাইনটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। তো প্রথমে তুমি যেটা পাবা, তুমি গ্লিসারিন তৈরি করতে চাও, একেবারে ফার্স্ট যেটা পাবা সেটার নাম স্পেন্ট লাই। এই যে স্পেন্ট লাই, এখানে গ্লিসারিনের পরিমাণ খুবই খুবই কম, আমরা বলতে পারি 3 থেকে 5% গ্লিসারিন আছে। তো তুমি একটা জিনিস খেয়াল করো, ফার্স্টে তুমি পাইলা গ্লিসারিন মিশ্রণ বা স্পেন্ট লাই, যেখানে 3 থেকে 5% গ্লিসারিন আছে। যদি তুমি গ্লিসারিন বাড়াইতে চাও, পাতন করবা, তো তুমি ফার্স্ট টাইম পাতন করলা, এটা হচ্ছে ফিটকিরি দিয়ে। ফিটকিরির আরেকটা নাম পটাশ অ্যালাম। দেখো এই যে পটাশিয়াম সালফেট আছে, অ্যালুমিনিয়াম সালফেট আছে, এই জন্য এটার নাম পটাশ অ্যালাম। হ্যাঁ, তো পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট আর 24 অণু পানি। ফিটকিরিতে কয় অণু পানি থাকে? 24 অণু পানি থাকে। তাহলে তুমি স্পেন্ট গ্লিসারিন তৈরি করতে চাও ক্ষারীয় আদ্র বিশ্লেষণ দ্বারা, তুমি ফার্স্টে স্পেন্ট লাই পাইলা, 3 থেকে 5% গ্লিসারিন আছে এখানে, সেখানে তুমি ফিটকিরি দিয়ে পাতন করলা, ফিটকিরিতে পাতন করলে 80% গ্লিসারিন পেয়ে যাবা। 80% গ্লিসারিন পেয়ে গেলা, এই যে 80% গ্লিসারিন পেয়ে গেলা, ওইটাকে আবার পাতন করবা, নিম্নচাপ পাতন করবা, পাতন করলে তুমি বিশুদ্ধ গ্লিসারিন পেয়ে যাবা। বিশুদ্ধ গ্লিসারিন আপেক্ষিক গুরুত্ব 1.26। ওইটাকে তাহলে আবারও বলি, প্রথমে তুমি স্পেন্ট লাই পাইলা 3 থেকে 5%,
ফিটকিরি দিয়ে পাতন করলে ফিটকিরির সংকেত জানতে হবে, 80% গ্লিসারিন পাবা। আবার নিম্নচাপ পাতন করবা, বিশুদ্ধ গ্লিসারিন পাবা। বিশুদ্ধ গ্লিসারিন আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.26, বিশুদ্ধ গ্লিসারিন আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.26। আমরা আশা করি এই জায়গাটা বুঝতে পারছি। এখন এখানে চলে আসো। আচ্ছা, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এই লাইনটা। হ্যাঁ, এখন দেখো, মোমবাতি শিল্পে মোমবাতির গলন রোধের জন্য স্টিয়ারিক অ্যাসিড মেশানো। স্টিয়ারিক অ্যাসিডের সংকেতটাও খেয়াল করবা, এটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা একটা সম্পৃক্ত অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড একটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং মোমবাতি শিল্পে মোমবাতির গলন রোধ। অর্থাৎ তুমি খেয়াল করো, তুমি এমন মোমবাতি কিনবা যে মোমবাতি খুব দ্রুত গলে যায়। তুমি চাইবা যে একটা মোমবাতি কিনবা, সারা রাত জ্বলবে, সকাল হয়ে যাবে, তবু মোমবাতি নিভবে না, তাই না? তো মোমবাতি যদি তুমি চাও যে গলে না যায়, আস্তে মানে একটু স্লো স্লো গলে, তার জন্য ওখানে স্টিয়ারিক অ্যাসিড মেশাইতে হবে। তার জন্য ওই মোমবাতিতে তুমি মেশাবা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। আচ্ছা, এখন একটু চলে আসো। আচ্ছা, গ্লিসারিন শনাক্তকারী পরীক্ষা কোনটা? অ্যাক্রোলিন টেস্ট। এখানে কি কি পড়তে হবে আমি একটু বলে দিই। অ্যাক্রোলিনের সংকেত কি? এটা। গ্লিসারিন শনাক্তকরণের পরীক্ষা কি? অ্যাক্রোলিন। আচ্ছা, অ্যাক্রোলিন শনাক্তকরণের যে পরীক্ষা, সেটা কি ধরনের পরীক্ষা? অপসারণ বিক্রিয়া। তাহলে তিনটা পরীক্ষা। অ্যাক্রোলিনের সংকেত কি? গ্লিসারিন শনাক্তকরণের টেস্ট কি? অ্যাক্রোলিন টেস্ট। আর এই পরীক্ষাটা হচ্ছে একটা অপসারণ বিক্রিয়া। এই পরীক্ষাটা হচ্ছে একটা অপসারণ বিক্রিয়া। পানি অপসারিত হয়, দুর্গন্ধযুক্ত এবং শ্বাসরোধক অ্যাক্রোলিন তৈরি হয়। দুর্গন্ধযুক্ত এবং শ্বাসরোধক অ্যাক্রোলিন তৈরি হয়। এই জায়গাটা আমরা যেন একটু মনে রাখি। এখন আমরা ফেনলে চলে আসছি। ফেনল একটা অ্যালকোহল, আমরা জানি যে একটা অ্যারোমেটিক অ্যালকোহল। তো ফেনলের ক্ষেত্রে আমরা একটু চলে আসি ভাইয়া। ফেনল যেহেতু অ্যাসিড, ফেনল হচ্ছে অ্যাসিড, এটা দুইটা কাজে ব্যবহার করা হয়, ডিসইনফেক্ট্যান্ট আর অ্যান্টিসেপটিক। একটু বলে রাখি, ডিসইনফেক্ট্যান্ট মানে হচ্ছে পরিবেশকে জীবাণুমুক্ত করার জন্য, যেটা হয়তো ধরো রাস্তায় অনেক খুব দুর্গন্ধ হচ্ছে, হ্যাঁ, তো ওইখানে ডিসইনফেক্ট্যান্ট মেশানো হয়। তো আবার ফেনল অ্যান্টিসেপটিক হচ্ছে তোমার একটা জীবন্ত কোষের উপর যেটা প্রয়োগ করা হয় সেটা অ্যান্টিসেপটিক। ধরো তোমার বডির উপর প্রয়োগ করা হলো, বা যে কোনো একটা প্রাণীর বডিতে প্রয়োগ করা হলো, একটা কোষের উপরে, সেটা অ্যান্টিসেপটিক। আর পরিবেশে প্রয়োগ করা হলে সেটা হচ্ছে ডিসইনফেক্ট্যান্ট। তো ফেনল ডিসইনফেক্ট্যান্ট এবং অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। এবং এটা হচ্ছে ফেনল, যেটার আরেকটা নাম কার্বলিক অ্যাসিড। তো ফেনলের দেখো, ধরো 2 নম্বর, এই যে এখানে একটা নাইট্রোমূলক বসাইলা, 4-এ একটা নাইট্রোমূলক বসাইলা, এই 6 নম্বরে একটা নাইট্রোমূলক বসাইলা, তখনই তার নাম হয়ে যায় পিক্রিক অ্যাসিড। তখনই তার নাম হয়ে যায় পিক্রিক অ্যাসিড। এটার নাম বার্নল ক্রিম, অর্থাৎ পোড়া টকে যদি কোথাও পুড়ে যায়, সেখানে অ্যান্টিসেপটিক হিসেবে পিক্রিক অ্যাসিডটা মেশানো হয়। তাহলে ফেনল হচ্ছে ডিসইনফেক্ট্যান্ট এবং অ্যান্টিসেপ্টিক। ফেনল থেকে তৈরি করা যায় পিক্রিক অ্যাসিড। ফেনল থেকে এই যৌগটা হয়, এটা হচ্ছে ডেটলের একটা প্রধান উপাদান, 4-ক্লোরো-3,5-ডাইমিথাইল ফেনল। এটা একটু তোমাকে মনে রাখতে হবে, 4-ক্লোরো-3,5-ডাইমিথাইল ফেনল। এটাও হচ্ছে দেখো 4 নম্বরে ক্লোরিন আর 3 আর 5 নম্বরে মিথাইল মূলক। এটাও একটা ফেনল যৌগ, এটা ডেটলে পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা ফেনল, আমরা এখানে যা পড়তেছি সেটা হচ্ছে ফেনল, ডেটল, হ্যাঁ, পিক্রিক অ্যাসিড, এগুলো। পিক্রিক অ্যাসিড হচ্ছে বার্নল ক্রিম। পিক্রিক অ্যাসিড কি বললাম ভাইয়া? পিক্রিক অ্যাসিডটা হচ্ছে বার্নল ক্রিম। পিক্রিক অ্যাসিডটা হচ্ছে বার্নল ক্রিম। আচ্ছা, তো এখানে আমরা তোমাকে বললাম যে ফেনল দুইটা কাজে ব্যবহৃত হয়, একটা হচ্ছে ডিসইনফেক্ট্যান্ট আর একটা হচ্ছে অ্যান্টিসেপটিক। তো ফেনলের 1% এটা হচ্ছে ডিসইনফেক্ট্যান্ট, আর সম্ভবত 0.2% এখানে কেটে গেছে, সম্ভবত আমার যতদূর মনে পড়ে 0.2% হচ্ছে অ্যান্টিসেপটিক। 0.2% যেটা, সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক। আচ্ছা, তাহলে একটু চলে আসো, ফেনলের এই ব্যবহারটা আমরা দেখলাম। ফেনল কিভাবে প্রস্তুত করা যায়, তুমি ফার্স্টে হেডলাইনগুলো পড়বা, যে কিউমিন পদ্ধতিতে ফেনল তৈরি করা যায়, তারপর ডাউ পদ্ধতিতে ফেনল তৈরি করা যায়, আলকাতরার মাধ্যমে ফেনল তৈরি করা যায়, আরও একটা পদ্ধতি আছে যে পরীক্ষাগারে অ্যানিলিন থেকে ফেনল তৈরি করা যায়। তাহলে ফার্স্টে নাম 4টা পড়বা, তারপর কি পড়তে হবে বলে দিচ্ছি। তো কিউমিন থেকে ফেনলের ক্ষেত্রে যখন তুমি পড়বা, তখন তুমি প্রভাবক, তাপমাত্রা, চাপটা পড়বা। আবারও বলি, প্রভাবক, তাপমাত্রা আর চাপটা পড়বা, ঠিক আছে? এখানেও তুমি ডাউ পদ্ধতিতে প্রভাবক, তাপমাত্রা আর চাপ পড়বা। আলকাতরা থেকে ফেনল তৈরি করা যায়, যেটা আমরা পড়ে আসছি বিগত সময়ে। আলকাতরা থেকে ফেনল 170 থেকে 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর আধুনিক পদ্ধতিটা কি, বা সরি, পরীক্ষাগারে কোন পদ্ধতিতে? অ্যানিলিন থেকে। অ্যানিলিনের সংকেতটা একটু আমাকে সবাই লিখে দাও তো। তাহলে আমি আবারও বলি, কিউমিন পদ্ধতি আর ডাউ পদ্ধতি, এই দুইটা পদ্ধতিতে আবার পরীক্ষা এভাবে আসে অনেক সময়, যে কিউমিন পদ্ধতিতে কি তৈরি করা যায়, গ্লিসারিন, ফেনল, কার্বক্সিলিক অ্যাসিড, কোনটা? তাহলে কিউমিন পদ্ধতি, ডাউ পদ্ধতিতে ফেনল তৈরি করা যায়। আর তখন তুমি ওইখানে এই দুইটা পদ্ধতিতে তাপমাত্রা, চাপ, প্রভাবক পড়বা। আলকাতরা থেকে তৈরি করা যায়, তুমি তো জানো 170 থেকে 230 ডিগ্রিতে তৈরি করা যায়। আচ্ছা, আর সর্বশেষ অ্যানিলিন থেকে তৈরি করা যায়। অ্যানিলিনের সংকেতটা একটু লিখো সবাই, একটু অ্যানিলিন কি সেটা একটু লিখো।
আচ্ছা ঠিক আছে, তো ফেনল শনাক্ত করা যায় কিভাবে? ফেনল একটা অ্যাসিড, ফেনল অম্লধর্মী, ফলে এটা লিটমাস পরীক্ষা দিবে। তো লিটমাস পরীক্ষা দিয়ে ফেনল শনাক্ত করা যায়। এছাড়া আরও চমৎকার কিছু পরীক্ষা আছে। তো ব্রোমিন সহ ফেনলের পরীক্ষা, এখন একটু খেয়াল করো, ব্রোমিনের কালার কি বলো তো? লাল। তো ব্রোমিনের কালার হচ্ছে লাল। তো যখনই ওইটার মধ্যে এই লাল বর্ণের ব্রোমিনের সাথে তুমি ওই ফেনলটা যোগ করবা, তখনই হলদে সাদা পদক্ষেপ পড়বে, তখনই হলদে সাদা পদক্ষেপ পড়বে। ফেরিক ক্লোরাইড, মানে তুমি পরীক্ষাগুলোর নাম পড়বা, আমি তোমাকে তখন বলছিলাম যে ফেনলের বিএফ লিবার্টি দেয়, বিতে ব্রোমিন, এফে হচ্ছে ফেরিক ক্লোরাইড, আর লিবার্টি, লিবার্টি দিয়ে লিবারম্যান পরীক্ষা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিবারম্যান পরীক্ষা। এখানে ফেনল শনাক্তকরণের সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষাটার নাম হচ্ছে লিবারম্যান পরীক্ষা। আমরা লিবারম্যান পরীক্ষাটা দেখতে চাই। হ্যাঁ ঠিক আছে, এখানে প্রমি লিখছে, ঋতু লিখছে, মারিয়া লিখছে, আক্তারুল লিখছে, তারপর হচ্ছে পুষ্পিতা, রাইসা জান্নাত। এখন চলে আসো, আমরা একটু লিবারম্যান পরীক্ষাটা দেখতে চাই। লিবারম্যান পরীক্ষায় একটু খেয়াল করো ভাইয়া, যে প্রথমে তুমি ফেনল তো নিছো, ফেনল তো নিতেই হবে, ফেনল শনাক্ত করতে যাও। আচ্ছা, এর সাথে সোডিয়াম নাইট্রাইট আর সালফিউরিক অ্যাসিড যোগ করবা। এটা একটু মানে খেয়াল করো, তুমি এটা যোগ করলা, যোগ করলে সবুজ বা নীল হবে, সবুজ হবে না বা নীল হবে, হইল। এরপর পানি যোগ করবা, তখন এটা লাল হয়ে যাবে, পানি যোগ করলে লাল হয়ে যাবে। এরপরে আবার তুমি ক্ষার যোগ করবা, তখন আবার সবুজ বা নীল হয়ে যাবে। এই ঘটনাগুলো ঘটলে ওইটা ফেনল, আর না ঘটলে ফেনল না। তাহলে প্রথমে সোডিয়াম নাইট্রাইট আর সালফিউরিক অ্যাসিড যোগ করলে ওইটা সবুজ বা নীল হবে, পানি যোগ করবা লাল হবে, আবার ক্ষার যোগ করবা আবার সবুজ বা নীল হয়ে যাবে। যদি ঘটনাগুলো ঘটে তাহলে সেটা ফেনল, না হলে সেটা ফেনল না। আচ্ছা, এখন একটু চলে আসো, আমরা এই জায়গায় অ্যালকোহল লিটমাস নিরপেক্ষ, তো আমরা অলরেডি আমরা জানি যে ফেনল শনাক্তকারী পরীক্ষা কি কি দেখলাম, লিটমাস পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা, আর হচ্ছে লিবারম্যান পরীক্ষা। আচ্ছা, আমাকে একটু বলো তো যে ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষায় কি বর্ণ দেয়, মানে কি বর্ণ পাওয়া যায়? ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষায় কি বর্ণ পাওয়া যায়? এখন আমরা নাইট্রোগ্লিসারিন এবং টিএনটি দেখতে চাই। এখন আমরা একটু দেখতে চাই নাইট্রোগ্লিসারিন এবং টিএনটি। কি কালার বলো? বেগুনি। ঋতু সরকার ঠিক বলছে, এটা হচ্ছে বেগুনি। ঠিক আছে, এটা বেগুনি। এই এক একজন এক একটা বলছে, কেউ বেগুনি, কেউ বাদামি, কেউ কমলা, লাল, মানে যত কালার আছে সব কালার বলতো, সব কালার বলো দেখি, যত কালার তুমি চিনো সব কালারের নাম বলো। ঠিক আছে, সব কালারের নাম বলো। আচ্ছা, নাইট্রোগ্লিসারিন আর টিএনটির ডিফারেন্স কি? নাইট্রোগ্লিসারিন হচ্ছে একটা অ্যালিফ্যাটিক যৌগ, আর টিএনটি হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। তাহলে নাইট্রোগ্লিসারিন হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ, অ্যালিফ্যাটিক যৌগ, আর আমাদের টিএনটি হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, তাহলে টিএনটি আর নাইট্রোগ্লিসারিনের ডিফারেন্স হচ্ছে এই দুইটা। এখন একটু চলে আসো, আমরা একটু পড়াশোনা করতে চাই। তাহলে একটা অ্যালিফ্যাটিক আর একটা অ্যারোমেটিক। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু পড়ি যে এখানে মেইনলি তোমাকে ব্যবহারটা পড়তে হবে। মেইনলি এখানে যেটা আসে সেটা হচ্ছে ব্যবহার, এবং ব্যবহারে প্যাচও লাগে, ব্যবহারে আসলে প্যাচও লাগে। একটু নিচে চলে আসো। নাইট্রোগ্লিসারিন হচ্ছে তেল জাতীয়, বর্ণহীন তেল জাতীয় পদার্থ, এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যবহার ডিনামাইট। তাহলে নাইট্রোগ্লিসারিন থেকে ডিনামাইট তৈরি করা হয়। তাহলে তোমার মনে হচ্ছে যে বিশাল বিশাল ভয়ঙ্কর এই জিনিস, তুমি এবিসিডি দিয়ে মনে রাখতে পারবা না, অত ভয়ঙ্কর না। মানে এটার অনেক ভালো কাজও আছে, খুব নিরীহ নিরীহ কাজও আছে, এবিসিডি দিয়ে মনে রাখতে পারবা। এতে হচ্ছে ভাইয়া এটা অ্যাজমা, এটা অ্যাজমা, এটা অ্যাজমাতে হাঁপানি, হাঁপানি রোগে এই হাঁপানির চিকিৎসা এটা ব্যবহৃত হয়। বিতে হচ্ছে ব্লাস্টিং জেলাটিন, এই ব্লাস্টিং জেলাটিনটা, আর সিতে হচ্ছে কর্ডাইট, এটা তেলের খনি খুঁজতে। তো দেখো তেল তেল একটা ব্যাপার আছে, তেল জাতীয় পদার্থ, তেলের খনি খুঁজতে এটা ব্যবহৃত হয়। হ্যাঁ, আর এতে হচ্ছে অ্যাজমা, অ্যাজমার চিকিৎসায়। আর ডিতে হচ্ছে ডিনামাইট, ডিতে কি বলছি ভাইয়া? ডিনামাইট, ডিতে হচ্ছে ডিনামাইট। আচ্ছা, এতে আর একটা জিনিস আছে, অ্যানজাইনা। অ্যানজাইনা মানে যে হৃৎপিণ্ডজনিত বুকে ব্যথা, হ্যাঁ মানে হৃৎপিণ্ডের রোগজনিত বুকে ব্যথা, এটা হচ্ছে অ্যানজাইনা। তো এই এবিসিডি দিয়ে তুমি নাইট্রোগ্লিসারিনের সব ব্যবহার পড়ে ফেললাম। অ্যাজমা, অ্যানজাইনা, বিতে ব্লাস্টিং জেলাটিন কর্ডাইট, তেলের খনির সন্ধান কাজে। আর ডিতে কি ভাইয়া? ডিতে কি বললাম?
এটা তেলের খনিজ সন্ধান কাজে ব্যবহৃত হয়। দ্বিতীয় হচ্ছে ডিনামাইট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যবহার। তাহলে নাইট্রোগ্লিসারিনের এই 4টা 5টা ব্যবহার তুমি অবশ্যই ভুল করবা না। এখন একটু চলে আসো নাইট্রোগ্লিসারিনের প্রস্তুতি যেটা, এই প্রস্তুতির রিডিং পড়বা। নাইট্রোগ্লিসারিন প্রস্তুতি যেটা সেটা একটু রিডিং পড়বা এবং এখানে একটু খেয়াল করো, এটা আমার মনে হয় যে যেহেতু ওলিয়ামটা আছে তো তুমি একটু এটা ডিটেলসে পড়ো। হ্যাঁ, এই নাইট্রোগ্লিসারিনের যে প্রস্তুতিটা এটা একটু ডিটেলসে পড়ো। ওকে, আচ্ছা এখন লাস্টে একটু চলে আসো, এখানে আসো যে নাইট্রোগ্লিসারিন যেটা 50 থেকে 60 ডিগ্রিতে এটা বিযোজিত হয়, 218 ডিগ্রিতে বিস্ফোরিত হয়। 50 থেকে 60 ডিগ্রিতে বিযোজিত হয় আর 218 ডিগ্রিতে এটা বিস্ফোরিত হয়, এই লাইনটা। আর সর্বশেষ টিএনটি বা ট্রাইনাইট্রোটলুইন, তুমি এই ছবিটা দেখে আসছো, এটা হচ্ছে টিএনটি। হ্যাঁ, এই ট্রাইনাইট্রোটলুইন, এটা টলুইন, উপরে CH3, বেনজিনের উপরে CH3 থাকলে সেটা টলুইন হয়, আর 3টা নাইট্রোমূলক আছে, তাই এটা হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন। তো এই যে ট্রাইনাইট্রোটলুইন তুমি দেখতেছো, আচ্ছা তাহলে একটু দেখো টিএনটির ক্ষেত্রে হচ্ছে টিএনটি কিন্তু কঠিন, হলুদ বর্ণের কঠিন। তাহলে আমরা ওইটা নাইট্রোগ্লিসারিন দেখলাম কিন্তু তেল জাতীয় একটা পদার্থ, কোনো কালার নাই, আর এটা হচ্ছে হলুদ বর্ণের একটা কঠিন পদার্থ। আচ্ছা এটা আমরা দেখলাম দুইটাই কিন্তু বিস্ফোরক, তবে ওইটার চিকিৎসায় ব্যবহার আছে, কিন্তু এটার কিন্তু চিকিৎসায় কোনো ব্যবহার নেই, এটা আরো বিপজ্জনক বিস্ফোরক। এখন একটু চলে আসো, আমরা টিএনটির বিস্ফোরণ ক্ষমতাকে একক হিসেবে দেখানো হয়, টিএনটির গলনাঙ্ক 80 ডিগ্রি। আর বলো তো ট্রাইনাইট্রোটলুইন বিযোজিত হয় কত ডিগ্রিতে? একটু কমেন্ট করে বলবা আমাদের। না, নাইট্রোগ্লিসারিন বিযোজিত হয় কত ডিগ্রিতে? নাইট্রোগ্লিসারিন যেটা সেটা বিযোজিত হয় কত ডিগ্রিতে? তো টিএনটির যে প্রস্তুতি এটা একটু দেখবা। হ্যাঁ, টিএনটির প্রস্তুতি যেটা সেটা একটু পড়বা, খুব গুরুত্বপূর্ণ না বলে আমি এটা পড়াই দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এখন এখানে চলে আসো, নাইট্রোগ্লিসারিন যেটা এটা হচ্ছে মানে টিএনটি আঘাত বা কম্পন দ্বারা, মানে নাইট্রোগ্লিসারিন জিনিসটা কিরকম যে মানে ধরো মানে আঘাত দিলে বিস্ফোরিত হয়ে যেতে পারে। হ্যাঁ, মানে ধরো তুমি ওইটার উপর যদি খুব ওরকম কোনো হিট পড়ে তাহলে সে বিস্ফোরিত হতে পারে, কিন্তু এটাকে ডেটোনেটর লাগে। টিএনটি যেটা সেটাকে বিস্ফোরিত করতে ডেটোনেটর লাগে এবং স্ফুলিঙ্গ সহযোগে, মানে হচ্ছে আগুনের বিশাল একটা হলকা বেরোয় তারপর মানে বুম করে ফুটে ওঠে, এটা হচ্ছে তোমার টিএনটি। এবং টিএনটি নাইট্রোগ্লিসারিনের থেকে কম তাপ এবং কম চাপ সৃষ্টি করে, কিন্তু এর ব্যবহারগুলো আসলে খুব ইন্টারেস্টিং। ব্যবহারগুলো হচ্ছে খুবই মানে যদি দেখো সেনাবাহিনী মানে কি যুদ্ধ, সেনাবাহিনী মানে যুদ্ধ। হ্যাঁ, ফলে যুদ্ধ, সেনাবাহিনী এইসব শব্দ তুমি পাবা। চলে আসো, তাহলে এটা হাত বোমা, যুদ্ধতে বোমা, তাহলে এগুলো চিন্তা করবা যে যুদ্ধের ব্যাপার, হাত বোমা। তারপর সেনাবাহিনীর ব্যবহৃত বোমশেল, এটাও যুদ্ধ জাহাজ ধ্বংস করে টর্পেডো এটা তৈরি করতে। তারপর হচ্ছে অ্যামাটল নামক বিস্ফোরক, পুরাতন বিল্ডিং এবং পাহাড় সমতল, এই একটা লাস্টে ব্যবহার আছে যেটা যুদ্ধ না, কিন্তু জাস্ট চিন্তা করো যে একটা বিল্ডিং তুমি মানে একেবারে মাটির সাথে মিশাই দিতে যাচ্ছ, একটা পাহাড় মাটির সাথে মিশাই সমতল করে ফেলতে যাচ্ছ, তো এই ব্যবহারগুলো এগুলো কি যুদ্ধের মতো ব্যাপার না? তো এই যুদ্ধ টুদ্ধ ভাইব চলে আসলে সেটা হচ্ছে কার ব্যবহার? টিএনটির ব্যবহার। আর ওইখানে জাস্ট চিকিৎসার ব্যবহার, আর ডিনামাইটটা ছিল হচ্ছে নাইট্রোগ্লিসারিনের ব্যবহার। তো এইটা পার্থক্য এখানে একটু খেয়াল করবা, যে সেটা হচ্ছে যুদ্ধজাহাজ ধ্বংস করা হচ্ছে টর্পেডো, সেই টর্পেডো বানাইতে এইটা লাগে। তো তুমি মাঝে টিভিতে নিউজ দেখাচ্ছিল যে বাংলাদেশের কোনো একটা নদীতে একটা টর্পেডো পাওয়া গেছে। হ্যাঁ, টর্পেডো ভেসে আসছে। তো এই টর্পেডোর কাজ হচ্ছে যুদ্ধজাহাজ ধ্বংস করে। তো এই টর্পেডোটা টিএনটি থেকে তৈরি করা হয়। এছাড়া দেখো অ্যামোনিয়াম নাইট্রেট এবং টিএনটির মিশ্রণে অ্যামাটল তৈরি করা হয়। অ্যামাটলটা খুব ইন্টারেস্টিং ব্যবহার না, পুরাতন বিল্ডিং এবং পাহাড় সমতল। তবে এইটা আসলে আমাদের দেশে ওইভাবে প্রযোজ্য না। আমাদের দেশে ধরো পুরান ঢাকায় তুমি চিন্তা করলা যে তোমার একটা পুরনো বিল্ডিং আছে, এটা মাটির সাথে মিশাই দিবা, তুমি এই অ্যামাটল মারবা, তুমি দেখবা যে মোটামুটি পুরান ঢাকার এলাকা পুরা ঢেবে গেছে, কারণ বিল্ডিংগুলো এত পাশাপাশি, মানে যেই জায়গাগুলো একটু নির্জন ওখানে তুমি অ্যামাটল প্রয়োগ করতে পারবা। ঠিক আছে, সব জায়গায় অ্যামাটল প্রয়োগ করা যাবে না। তো আমরা ব্যবহারটা আশা করি পারবো। আমরা একটু ডেটল পড়বো। তো ডেটলের ক্ষেত্রে একটু খেয়াল করি, একটু আগে আমরা দেখতেছিলাম না, ডেটলের এই যে 4-ক্লোরো-3,5 ডাইমিথাইল ফেনল, 4-ক্লোরো-3,5 ডাইমিথাইল ফেনল। হ্যাঁ, তো এটা আসলে একটা ফেনল সোজা বাংলায়। তো এই ডেটলের সবচেয়ে সক্রিয় উৎপাদন হচ্ছে 4-ক্লোরো-3,5 ডাইমিথাইল ফেনল। এখন এই ডেটলের সংযুক্ত কি এইটা একটু জানবো। এইটার নাম আর একটা নাম হচ্ছে ক্লোরোজাইলেনন, এটা ডেটলের মূল উপাদান।
এটা ডেটলের মূল উপাদান হইলো, এটার পার্সেন্টেজ মনে হয় 4.8%। এটার পার্সেন্টেজ হচ্ছে 4.8%। খেয়াল করো ভাইয়া, ডেটলের মূল উপাদান এইটা, কিন্তু এটার পার্সেন্টেজ হচ্ছে 4.8%। তাহলে এই ডেটলের সংযুক্তিটা খুব জানা দরকার। ডেটলের সংযুক্তিটা অবশ্যই তোমার জানতে হবে। এখন একটু চলে আসো, এখানে একটা করে লাইন আছে, পাইন তেলের মূল উপাদান, ক্যাস্টর অয়েলের মূল উপাদান রিসিনোলিক অ্যাসিড। এরপর হচ্ছে ডেটলের কাজ কি বলো? ডেটলের কাজ হচ্ছে জীবাণুনাশক এবং অ্যান্টিসেপটিক, তাই তো? তাহলে ক্লোরোজাইলিনন যেহেতু ডেটলের মূল উপাদান, ক্লোরোজাইলিননের কাজও তাই, জীবাণুনাশক এবং অ্যান্টিসেপটিক। ক্লোরোজাইলিনের কাজও সেম, জীবাণুনাশক এবং অ্যান্টিসেপটিক। এখন চলে আসো, আমরা একটু এই জায়গায় চলে আসি, ডেটলের ব্যবহার। তাহলে তোমার মনে আছে কি ফেনলের ব্যবহার পড়তেছিলাম না? কি পড়তেছিলাম? ডিসইনফেক্ট্যান্ট অ্যান্টিসেপটিক। তাহলে ডেটল তো ফেনলই, তাহলে ডেটলের ব্যবহারও তাই, ডিসইনফেক্ট্যান্ট অ্যান্টিসেপটিক। আচ্ছা ঠিক আছে। এছাড়া তোমরা ডেটল তো বাজারে অনেকের বাসায় ডেটল আছে, ডেটল কোন কাজে ব্যবহার করা হয় নর্মালি তুমি বলো তো? কোথাও হাত কেটে গেছে তখন ওখানে ডেটল দিয়ে হাতটা পেঁচায় দেওয়া হয়, তাই না? তাহলে কাটা ক্ষত এই জায়গাগুলোতে যেন ওইখানে কোনো মানে কেটে গেলে কি হয়, ওখানে জীবাণুর একটা অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। জীবাণুর অ্যাটাক হইলে তোমার ওইখানে ভোগান্তি হইতে হবে, তখন কি করা হয়, যারা একটু সচেতন তারা একটু ডেটল দেয় যাতে জীবাণু আর অ্যাটাক না করতে পারে, তারপর বেঁধে দেয়। আচ্ছা, তাইলে ডেটলটা হচ্ছে যেহেতু ফেনলের ব্যবহার ডিসইনফেক্টেন্ট অ্যান্টিসেপটিক, ডেটলও ডিসইনফেক্টেন্ট অ্যান্টিসেপটিক, আর এটা হচ্ছে মেইনলি কাটা ক্ষত এগুলোর ক্ষেত্রে। এখন একটু চলে আসো, ডেটল আর স্যাভলন এই দুইটা জিনিস বাজারে মানে এই দুইটা অনেকেরই বাসায় থাকে, ডেটল আর স্যাভলন, ঠিক আছে? এখন একটু চলে আসো ডেটলের হিসাব, যেটা ডেটলের সংযুক্তি, তো একটু আগে আমরা ডেটলের সংযুক্তি দেখে আসছি, ডেটলের সংযুক্তিটা তোমাকে জানতে হবে। এরপরে একটু স্যাভলনের ক্ষেত্রে চলে আসো, স্যাভলনের সংযুক্তি কি? ক্লোরোহেক্সিলিন গ্লুকোনেট আর সেন্টিমাইড। তো এই দুইটা সংযুক্তি একটু স্যাভলনের সংযুক্তিটা জানবা। স্যাভলনের কাজ কি ভাইয়া? স্যাভলনও হচ্ছে শল্য চিকিৎসা, কাটা ক্ষত স্থান বা মুখ ধোয়ার জন্য, মানে মোটামুটি ডেটল স্যাভলন মোটামুটি একই কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আরেকটা লাস্টে স্যাললটা একটু দেখতে চাই। স্যাললের একটা চমৎকার ব্যবহার আছে, এটা হচ্ছে অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক। এরকম এক্সেপশনাল কোনো শব্দ যদি পাও সেটা একটু মনে রাখার চেষ্টা করবা, কারণ স্যাররা এক্সেপশনাল শব্দগুলো খুব পছন্দ করে। স্যাললটা হচ্ছে অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক, মানে হচ্ছে বডির ভিতরে প্রবেশ করে। নর্মালি অ্যান্টিসেপটিকগুলো আমরা বাইরে থেকে, মানে ধরো এখানে কেটে গেছে এখানে দিই, কিন্তু যদি বডির ভিতরে প্রবেশ করানো হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক। এটা হচ্ছে স্যালল। স্যাললটা হচ্ছে অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক এবং গলার অসুখে ব্যবহৃত হয়। এই লাইনটা স্যাভলনের সংযুক্তি জানবো, ডেটলের সংযুক্তি জানবো, আর এই দুটোর ব্যবহার জানবো। এই হচ্ছে এখানের পড়া। শল্য মানে হচ্ছে অপারেশন। আচ্ছা, এখন প্যারাসিটামল আর অ্যাসিটামিনোফেন একই জিনিস। আমাদের দেশে প্যারাসিটামল বলে, আর কিছু কিছু দেশে আমেরিকা থেকে ইউরোপে অনেক সময় এটাকে অ্যাসিটামিনোফেন বলে। আচ্ছা ঠিক আছে, এখন প্যারাসিটামল যেটা সেটা একটু জানতে চাই। প্যারাসিটামল হচ্ছে ইথানোয়িক অ্যানহাইড্রাইডের ফেনোলিক এস্টার। ইথানোয়িক অ্যানহাইড্রাইডের ফেনোলিক এস্টার, মানে এটা একটা এস্টার যৌগ। আচ্ছা হইছে, এটার রাসায়নিক নাম কি? 4-হাইড্রোক্সিফিনাইল ইথানামাইড। 4-হাইড্রোক্সিফিনাইল ইথানামাইড। প্যারাসিটামলের কাজ কি? জ্বর হইলে প্যারাসিটামল, আর মাথা ব্যথা হইলে প্যারাসিটামল। তাহলে জ্বর এবং মাথা ব্যথা মানে ব্যথা নিবারক, তাহলে জ্বর এবং ব্যথা নিবারক হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল একদিনে তুমি 4 গ্রাম খাইতে পারবা। তো নর্মালি মানে তোমার যদি জ্বর টর হয়, তুমি 4টা প্যারাসিটামল, ধরো 1 গ্রামের 4টা প্যারাসিটামল তুমি একদিনে খাইতে পারবা ম্যাক্সিমাম 24 ঘন্টায়, ঠিক আছে? আর যদি তোমার মানে অ্যালকোহল সেবনে আসক্ত হও, তাহলে তোমার কিডনি ক্ষতিগ্রস্ত, তুমি মদ খাও বসে বসে, ঠিক আছে? তুমি একজন মদ্যপ ব্যক্তি, তুমি একজন দুষ্টু লোক, তো সেক্ষেত্রে তোমার কিডনির অবস্থা বেশি একটা ভালো না। তোমার কিডনির অবস্থা যদি বেশি একটা ভালো না হয়, তখন তুমি দিনে সর্বোচ্চ 2 গ্রাম খাইতে পারবা অ্যালকোহল। তাহলে তুমি যদি মদ্যপ ব্যক্তি হও, দিনে 2 গ্রাম খাইতে পারবা। আর এটা হলে 4 গ্রাম। 4 গ্রাম মানে তুমি 6 ঘন্টা পর পর 4 বার খাইতে পারবা একদিনে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে হিসাব। এখন আশা করি এইটা বুঝতে পারছি। ফেনলের 3টা বিক্রিয়া একটু দেখাই, দেখো ফেনলের 3টা বিক্রিয়া একটু দেখাই। ফেনল ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করে। ফেনল ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে জানো? ব্যাকেলাইট প্লাস্টিক। ফেনল কোপ বিক্রিয়া দেয়, কোপ বিক্রিয়ার মাধ্যমে তৈরি করে স্যালিসাইলিক অ্যাসিড।
ফেনল রাইমার টাইমান বিক্রিয়া দেয়, এই বিক্রিয়ার মাধ্যমে তৈরি করে স্যালিসালডিহাইড। তাহলে চলে আসো, ফেনল ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করে ব্যাকেলাইট তৈরি করে, কোপ বিক্রিয়ায় তৈরি করে স্যালিসাইলিক অ্যাসিড, আর রাইমার টাইমান বিক্রিয়ায় তৈরি করে স্যালিসালডিহাইড। এগুলো একটু মনে রাখবা। এখন চলে আসো এই জায়গায়, তো তুমি অলরেডি জানো এখানে বেশ কিছু চমৎকার ব্যবহার আছে, আমি তোমাকে অলরেডি বলছি ব্যবহার সবচেয়ে বেশি আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়। ফলে এই ব্যবহারগুলো তুমি যদি না পড়ো তাহলে আসলে তুমি পরবর্তীতে বিশাল একটা বিপদে আসলে পড়বা। ঠিক আছে, এখন চলে আসো। একটু হ্যাঁ, আচ্ছা এখন দেখো তুমি অলরেডি জানো যে জ্বর হচ্ছে অ্যান্টিপাইরেটিক, আর যদি কেউ পেইন কিলার হয় সেটাকে বলে অ্যানালজেসিক। তাহলে অ্যানালজেসিক মানে যে ব্যথা কমায়, আর জ্বর কমায় যে সে হচ্ছে অ্যান্টিপাইরেটিক। আচ্ছা, তো এই কাজটার কাজ কি? এই কাজটা প্যারাসিটামলও করে, অ্যাসপিরিনও করে। হ্যাঁ, অ্যাসপিরিনও করে, এই জায়গাটা আমরা জেনে নিলাম। এখন একটু চলে আসো স্যালিসাইলিক অ্যাসিড যেটা, সেটার কাজ আবার তিনটা: অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক আর অ্যান্টিসেপটিক। তাহলে স্যালিসাইলিক অ্যাসিড এই দুইটা কাজ তো করেই, সাথে আরও একটা কাজ করে, সে হচ্ছে অ্যান্টিসেপটিক। তাহলে ক্লিয়ার জিনিসটা। স্যালিসাইলিক অ্যাসিড কোন বিক্রিয়া দ্বারা তৈরি করি আমরা একটু বলো তো? স্যালিসাইলিক অ্যাসিড আলোচনা এখানে কেন করতেছি? কারণ এটা ফেনল থেকে তৈরি করা হয়, এই জন্য। তাহলে যেমন স্যালিসালডিহাইডের আলোচনা এখানে কেন করবো? কারণ এটা ফেনল থেকে তৈরি করা হয়। আচ্ছা, তাহলে ফেনল থেকে ব্যাকেলাইট তৈরি করতেছি, ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড, ফেনল থেকে আর এই যে যৌগগুলা প্যারাসিটামল, অ্যাসপিরিন, এগুলো তো আমরা দেখলাম। আচ্ছা, মিথাইল স্যালিসাইলেট এটা হচ্ছে ফ্লেভারিং এজেন্ট, আর ফিনাইল স্যালিসাইলেট হচ্ছে স্যালল তৈরিতে। স্যালল তো আমরা জানি, একটু আগে আমরা স্যালল দেখে আসছি, অভ্যন্তরীণ অ্যান্টিসেপ্টিক অসুখে স্যালল ব্যবহৃত হয়। তাহলে আমরা একটু দেখি, মিথাইল স্যালিসাইলেট হচ্ছে ফ্লেভারিং এজেন্ট, আর ফিনাইল স্যালিসাইলেট হচ্ছে স্যালল তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে স্যালল কেমন তৈরি করা হয় সেটাও দেখে ফেললাম। আচ্ছা, এখন একটু চলে আসো, এই যে স্যালিসাইলিক অ্যাসিড কোপ বিক্রিয়া দ্বারা বা কোপ স্মিথ বিক্রিয়া দ্বারা তৈরি করা হয়। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের পড়া। সর্বশেষ অ্যাসপিরিন কিভাবে তৈরি করা হয় সেটা দেখাইছে। তাহলে এইখানে যে ব্যবহার, এই ব্যবহারগুলা এখানে প্রত্যেকটা লাইন পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট। এখানে যে কয়টা লাইন আছে প্রত্যেকটা লাইন পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমি আবারও বলি, একটু চলে আসো। তোমার অ্যাসপিরিন আর প্যারাসিটামল এই দুইটা হচ্ছে জ্বর কমায় আর ব্যথা কমায়। আর স্যালিসাইলিক যদি বলি, এটা জ্বর কমায়, ব্যথা কমায়, সাথে অ্যান্টিসেপটিক। আচ্ছা, এর বাইরে যেটা জানলাম সেটা হচ্ছে স্যাললটা তৈরি করা হয়, কই গেল, হ্যাঁ, স্যাললটা তৈরি করা হয় ফিনাইল স্যালিসাইলেট থেকে, আর মিথাইল স্যালিসাইলেট হচ্ছে একটা ফ্লেভারিং এজেন্ট। সর্বশেষ চলে আসো, স্যালিসাইলিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এর মিশ্রণকে 90 ডিগ্রিতে সালফিউরিক অ্যাসিড উত্তপ্ত করলে অ্যাসপিরিন পাওয়া যায়। অর্থাৎ এই সেই অ্যাসপিরিন। এই অ্যাসপিরিন পাওয়া যায় কিভাবে সেটা একটু দেখলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু চলে আসো জৈব যৌগের বিশুদ্ধতার মানদণ্ড। এখন একটা জিনিস দেখো, যে একটা জৈব যৌগ কঠিন, তো এটা বিশুদ্ধ কিনা কেমনে বুঝবো? ওইটার গলনাঙ্ক দেখে বুঝবো। কেমনে ভাইয়া? ধরো একটা জৈব যৌগের তো গলনাঙ্ক আছে, আমি ধরে নিচ্ছি তার গলনাঙ্ক হচ্ছে 70 ডিগ্রি। এখন একটা জৈব যৌগের গলনাঙ্ক তুমি 70 ডিগ্রি জানো, এখন হুট করে দেখলা তার গলনাঙ্ক হচ্ছে 71 ডিগ্রি, তখন বুঝবা যে এইটা আর বিশুদ্ধ নাই, এটা আর বিশুদ্ধ নাই, কারণ গলনাঙ্ক চেঞ্জ হয়ে গেছে। বিশুদ্ধ থাকলে গলনাঙ্ক 70 ডিগ্রি থাকতো, ব্যাপারটা এরকম। তাইলে কি বললাম? ও আচ্ছা, একটা ব্যাপার, যে কঠিনের গলনাঙ্ক আসলে কমে যায়, মানে 70 ডিগ্রি তো যদি অবিশুদ্ধ হয় তাহলে ওটা হয়ে যাবে 68 ডিগ্রি ধরো, ব্যাপারটা এরকম, যে কঠিনের গলনাঙ্ক কমে যায় আর তরলের গলনাঙ্ক বেড়ে যায়। তাইলে কঠিনের ক্ষেত্রে মেইনলি তার গলনাঙ্কটাই মেইন মানদণ্ড, আরও মানদণ্ড আছে। আবার তরলের ক্ষেত্রে তার স্ফুটনাঙ্কটা মেইন মানদণ্ড, যে স্ফুটনাঙ্কটা ফিক্স থাকতে হবে, যদি বেড়ে যায় তাইলে সেটা বিশুদ্ধ না। আচ্ছা,
ঠিক আছে, এখানে কয়েকটা গলনাঙ্ক দেওয়া আছে। বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক 121 ডিগ্রি সেলসিয়াস, মিথানল বা মিথাইল অ্যালকোহলের 65 ডিগ্রি। এখানে দেখো একটা চার্ট আছে, এই যে চার্ট আছে, এই যে চার্ট, এই চার্টে তুমি কি পড়বা? যদি তুমি খুব ইম্পর্টেন্ট কোনো যৌগ পাও সেটা পড়বে। এখন দেখো এগুলো খুব ইম্পর্টেন্ট যৌগ না, এখানে বেনজোফেননটা মোটামুটি ইম্পর্টেন্ট, ন্যাপথালিনটা ইম্পর্টেন্ট, তাইলে এখানে এই বেনজোফেনন আর ন্যাপথালিনের গলনাঙ্কটা পড়বা। আবার এইখানে দেখো, এই যে এখানে আরো কিছু তরল জৈব যৌগ আছে, তো এর ভিতর এই চারটা ইম্পর্টেন্ট, এর সাথে এখানে অ্যাসিটোনটা পড়বা, এই অ্যাসিটোনটা, তো এইগুলো ইম্পর্টেন্ট, এদের স্ফুটনাঙ্কটা পড়বা। ওকে, এখন আমরা সর্বশেষ আজকের শেষের দিকে চলে আসছি। আমরা একটু পলিমার নিয়ে পড়াশোনা করতে চাই। আমরা একটু যেটা নিয়ে পড়াশোনা করতে চাই সেটা হচ্ছে পলিমার। ঠিক আছে, আমাদের পড়াশোনা খুব বেশি বাকি নাই, পলিমারটা মোটামুটি পড়াশোনা করলেই তো আজকের ক্লাস শেষ। আচ্ছা, একটু বলে রাখি যে আজকে আমরা যা পড়াচ্ছি এই চ্যাপ্টার, এই জায়গাটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে মেডিকেলে। প্রচুর ব্যবহার আছে, পলিমারের প্রচুর ব্যবহার আছে, শেষে প্রচুর ব্যবহার পাবা, এবং যা প্রশ্ন আসে এই লাস্টের পার্ট থেকে। এবং তোমরা দেখো যে জৈব যৌগ যখন শুরু করছিলাম তো কী পরিমাণ স্টুডেন্ট ক্লাস করছে, এখন স্টুডেন্ট নাই কেন? কারণ এটা মানুষের একটা নিয়ম, প্রথম প্রথম অনেক ক্লাস করে, লাস্টে দিয়ে ক্লাস করে না। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে আজকে আমি যা পড়াচ্ছি এগুলাই পরীক্ষায় আসবে, এবং এগুলাই মানে যে কোনো একটা চ্যাপ্টার, যদি চ্যাপ্টারটা অনেক বড় হয় পোলাপান কী করে, প্রথম দিকে খুব আগ্রহ নিয়ে পড়ে, লাস্টের দিকে এসে আর ভালো লাগে না। তো এই জন্য জৈব যৌগ যখন তোমরা পড়বা প্রথমত বোঝার জন্য প্রথম থেকে পড়বা, পরের দিকে এসে শেষ থেকে শুরু করবা, এই ব্যবহারগুলো লাস্টের দিক থেকে পড়বা, কারণ এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়। তো পলিমার তুমি জানো যে, তাহলে একটু চলে আসো, আমরা একটু পলিমারে চলে আসি। তো পলিমার তোমরা জানো যে ছোট ছোট জৈব যৌগগুলা হচ্ছে অসংখ্য একই কি বলা যায় ছোট জৈব অণু, তারা আসলে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে 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 একটা পলিমার তৈরি করে বা বিশাল একটা অণু তৈরি করে, ম্যাক্রো অণু, সেটাকে পলিমার বলে। তো পলিমারের ক্ষেত্রে আসো প্রাকৃতিক পলিমার আছে, কৃত্রিম পলিমার আছে, অর্ধকৃত্রিম পলিমার আছে। তো প্রাকৃতিকগুলা হচ্ছে নর্মালি আমরা কোষ রসায়ন পড়ছি, সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন, নিউক্লিক অ্যাসিড, যেগুলো প্রকৃতিতে পাওয়া যায়, যেগুলো তুমি বানাও নাই, সেগুলো প্রাকৃতিক। আর কৃত্রিম মানে একটু খেয়াল করো, এই নাইলন, টেরিলিন, পলিথিন, পলিস্টারিন, প্রত্যেকটা জিনিস মানুষ বানাইছে। আর অর্ধকৃত্রিম ব্যাপারটা ইন্টারেস্টিং, এটা হচ্ছে প্রকৃতির জাত পলিমার থেকে নতুন পলিমার তৈরি করা হইলে, মানে প্রাকৃতিক একটা পলিমার থেকে নতুন একটা পলিমার যদি তুমি তৈরি করতে পারো। হ্যাঁ, কৃত্রিমটা তো কমপ্লিটলি কৃত্রিম, আর এটা কমপ্লিটলি প্রাকৃতিক। আর যদি প্রাকৃতিক থেকে একটা তৈরি করো সেটা হচ্ছে অর্ধকৃত্রিম। একটু দেখো, সেলুলোজ অ্যাসিটেট, সেলুলোজ নাইট্রেট, হ্যাঁ, হ্যালোজেনেটেড রাবার, মানে এর সাথে প্রাকৃতিক একটা অংশ আছে। সেলুলোজটা প্রাকৃতিক, সেলুলোজটা প্রাকৃতিক, এরপর রাবারটা প্রাকৃতিক, মানে একটা হচ্ছে প্রাকৃতিক অংশ আর একটা মানে কৃত্রিম অংশ মিলাই হচ্ছে অর্ধকৃত্রিম পলিমার। আচ্ছা, এখন মনোমারের কার্যকরীমূলকের ভিত্তিতে, মানে কার্যকরীমূলক কি তার উপর ভিত্তি করে দুই রকম আছে, একটা হচ্ছে সংযোজন পলিমার আর একটা হচ্ছে ঘনীভবন পলিমার। তাহলে কি বললাম, একটা হচ্ছে সংযোজন পলিমার আর একটা হচ্ছে ঘনীভবন পলিমার। তাহলে দেখো চেইন পলিমার কারণে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সংযোজন পলিমার বা জুতো পলিমার। তো এইখানে যে উদাহরণগুলো আছে, ধরো এইগুলাই তুমি ধরো সংযোজন পলিমার তুমি শিখলাই না, তুমি শুধু ঘনীভবন পলিমার শিখবে, এই দুইটা পড়বা। পলিএস্টারটা হচ্ছে ডেক্রন আর পলিঅ্যামাইড, মানে এই ডেক্রন হচ্ছে একটা এস্টার যৌগ আর নাইলনটা হচ্ছে একটা অ্যামাইড যৌগ। তো এই দুইটা হচ্ছে ঘনীভবন পলিমার, এর বাইরে সব হচ্ছে সংযোজন পলিমার, শেষ। তাইলে ঘনীভবন বিক্রিয়া দ্বারা যেটা, সেটা হচ্ছে ঘনীভবন পলিমার। আর সংযোজন এর ক্ষেত্রে হচ্ছে এই যে চেইন পলিমার কারণে যে বিক্রিয়াটা তৈরি যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে কি বলে সংযোজন পলিমার। তো এখানে একটু চলে আসো, সংযোজন পলিমারকরণ আর ঘনীভবন পলিমারকরণ যে বিক্রিয়া, এই দুইটার পার্থক্য। তো ঘনীভবন পলিমারে কিন্তু অপসারণ বিক্রিয়া হয়, এখানে অপসারণ বিক্রিয়া হয়ে থাকে, এই লাইনটা একটু মনে রাখবেন। আচ্ছা, এখন একটু চলে আসো, আমরা নিচের দিকে যাই। মোটর অয়েল এবং পেইন্টের সান্দ্রতা বৃদ্ধির জন্য পলিমার মেশানো হয়, এই তথ্যটা, পলিমার মেশানো হয় মোটর অয়েল এবং পেইন্টের সান্দ্রতা, প্লাস্টিসিটি, পলিমারের যে ধর্ম সেটা হচ্ছে প্লাস্টিসিটি। এখন একটু চলে আসো, আমরা একটু দুই রকম প্লাস্টিক দেখতে চাই। প্লাস্টিক পলিমার, মানে প্লাস্টিক একটা পলিমার যৌগ, তাই তো। তো প্লাস্টিক দুই রকম, একটা হচ্ছে থার্মোস্ট্যাট আর একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। তো মোটামুটি
থার্মোসেটের ভিতর ব্যাকেলাইট আর মেলামাইন মনে রাখবা, এর বাইরে সব হচ্ছে থার্মোপ্লাস্টিক, সব থার্মোপ্লাস্টিক। তো থার্মোপ্লাস্টিকে ক্রস লিঙ্ক কম আর থার্মোসেট প্লাস্টিকে ক্রস লিঙ্ক বেশি। তো এখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ক্রস লিঙ্ক বেশি থাকার কারণে এই ব্যাকেলাইট মেলামাইন এগুলোকে আর মানে গলাইলে আর আগের অবস্থায় ফেরত যায় না, মানে সোজা বাংলা এগুলোকে রিসাইকেল করা যায় না, এগুলাকে রিসাইকেল করা যায়। অর্থাৎ এগুলাকে তুমি বারবার এই পলিথিন, যেটা এই পলিথিন তুমি জানো যে এগুলো কালেক্ট করে আবার ফ্যাক্টরিতে নিয়ে আবার এগুলাকে রিসাইকেল করা যায়। আর এগুলো রিসাইকেল করা যায় না, এগুলো নষ্ট হয়ে যায়, কারণ এগুলোতে ক্রস লিঙ্ক বেশি। তাহলে থার্মোসেটে ক্রস লিঙ্ক বেশি আর এখানে ক্রস লিঙ্ক কম, তাই এগুলোকে রিসাইকেল করা যায়। এই হচ্ছে ডিফারেন্স। মেইন ডিফারেন্স হচ্ছে একটাকে রিসাইকেল করা যায় আর একটাকে রিসাইকেল করা যায় না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন একটু চলে আসো, কয়েকটা ইলাস্টোমারের ব্যবহার আছে। মানে এখানে ইলাস্টোমার তিনটার নাম, তাদের এটা হচ্ছে গ্লাস অভ্যন্তরীণ তাপমাত্রা বলে, টিজি, আর হচ্ছে তোমার এদের ব্যবহার। তো এই তিনটা একটু দেখবা। হ্যাঁ, বিশেষ করে এই যে মেডিকেল টিউবিং, সার্জিক্যাল গ্লাভস, এই ডাক্তারি জিনিসপত্র থাকলে ওইটা একটু বেশি মনোযোগ দিয়ে পড়বে। আর সংযোজন পলিমারকরণ বিক্রিয়া যেটা, এখন একটু চলে আসো, আমরা এই জায়গাটা একটু দেখি যে সংযোজন পলিমার তারা গঠন করে অ্যালকিন এবং প্রতিস্থাপিত অ্যালকিন। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ লাইন। 4 নম্বর পয়েন্টে চলে আসো। সংযোজন পলিমারকরণের বিক্রিয়া সবসময় এই কন্ডিশন মানে তা না, কিন্তু এটা একটা আদর্শ। মানে আমরা একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে 70 ডিগ্রি 5 থেকে 10 এটিএম চাপ। হ্যাঁ, এই যে হয়ে গেল। আর ক্রোমিয়াম অক্সাইড প্রভাবক, 70 ডিগ্রি 5 থেকে 10 এটিএম চাপ আর ক্রোমিয়াম অক্সাইড প্রভাবক, এইটার সাহায্যে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া ঘটে। বিশেষ করে তুমি যদি পলিথিন তৈরি করতে চাও, ইথিন থেকে পলিথিন, কি বললাম যে সংযোজন পলিমারকরণে যে যৌগগুলো সেগুলো হচ্ছে অ্যালকিন, ইথিন, অ্যালকিন না, পলিথিন। পলিথিন সবচেয়ে বিখ্যাত পলিমার। আচ্ছা, তো এই পলিথিন এই কন্ডিশনে তুমি তৈরি করতে পারো, 70 ডিগ্রি 5-10 টিএম চাপ আর ক্রোমিয়াম অক্সাইড প্রভাবক। আচ্ছা, এখন একটু চলে আসো, এই জায়গায় আমরা কিছু পলিমার দেখতে চাই এবং তাদের ব্যবহার দেখতে চাই। তো এরপরে আরো পলিমার আছে, এখানে কিছু কমন পলিমারও আছে, অর্থাৎ পরেও আছে এখানেও আছে। তো প্রথমে পলিথিন, পলিইথিলিন, এটা হচ্ছে প্লাস্টিকের ব্যাগ, বোতল, খেলনা। আচ্ছা, এটা হচ্ছে পলিটেট্রাফ্লোরোইথিলিন, এটা হচ্ছে টেফলন। এখানে মনে রাখবা, দেখো পলিটেট্রাফ্লোরো, টতে টেফলন, পলিইথিন, পলিপ্রোপিলিন, এখানে হচ্ছে মেজার কার্পেট আর বোতল, মেজের কার্পেট, বোতল। আচ্ছা, এটা হচ্ছে পলিভিনাইল, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, এটা তুমি একটু পরে পাবা, তাই এখন আর পড়াচ্ছি না। পলিস্টাইরিন একটু পরে পাবা, তাই এখন আর পড়াচ্ছি না। এখন একটু খেয়াল করো, এই যে ব্যবহারগুলো, এগুলোতে তুমি সবসময় একটা জিনিস খোঁজার চেষ্টা করবা যে এখানে এমন কিছু আছে কিনা যেটা খুব এক্সেপশনাল। যেমন ধরো এখানে পলিঅ্যাক্রিলোনাইট্রাইলে কৃত্রিম চুল বা অরলোনের কথা বলা আছে, যেটা হচ্ছে পলিঅ্যাক্রিলোনাইট্রাইল। আবার একটু খেয়াল করো, পলিভিনাইল অ্যাসিটেট, যেটা পলিভিনাইল অ্যাসিটেটের ক্ষেত্রে তুমি এভাবে চিন্তা করতে পারো যে ধরো তুমি একটা বাসা নিছো, তুমি বিয়ে করছো, তোমার বাচ্চা কাচ্চা আছে। হ্যাঁ, একটা বাসা নিছো, তো বাসায় যেহেতু তোমার বাচ্চা কাচ্চা আছে, তো বাচ্চা কাচ্চাকে কি করে, এই যে দেয়ালে পেইন্ট লাগায়, আঠা গ্লু টুলু লাগায়, এখানে ওখানে লাগায় ফেলে। তারপর হচ্ছে হ্যাঁ, তো তুমি হচ্ছে একটা কোট তৈরির কাপড় কিনছো, জাস্ট মনে তুমি বাসা থেকে তুমি বাইরে থেকে একটা কোট তৈরির কাপড় নিয়ে আসছো, এসে কম্পিউটার রেখে মানে পাশে রেখে কম্পিউটার ডিস্কে বসছো, বসার পরে দেখলা যে তোমার বাচ্চা এই আঠা পেইন্ট এগুলো নিয়ে ওয়ালে লাগায় বেড়াচ্ছে। তুমি জাস্ট কল্পনা করতে পারো এভাবে, যাতে তোমার মনে থাকে আর কি। হ্যাঁ, আর পলিস্টাইরিন, পলিভিনাইল ক্লোরাইড, এই দুটা পরে পড়াচ্ছি। আর এখানে তুমি মেইনলি মনে রাখবা পলিটেট্রাফ্লোরো, ট দিয়ে টেফলন। হ্যাঁ, আর পলিথিলিন আর পলিপ্রোপিলিন দুইটার ক্ষেত্রেই দেখো যে বোতলটা কমন আছে। তাহলে মানে এক্সেপশনাল কি আছে, পলিপ্রোপিলিনে ঘরের মেজের কার্পেটিং আর পলিথিলিনে প্লাস্টিক ব্যাগ বা খেলনা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা পলিথিনটা দেখতে চাই। তো পলিথিন তৈরির ক্ষেত্রে দুইটা ওয়ে আছে, উচ্চচাপ আর স্বল্পচাপ। তো একটু আগে আমরা দেখলাম না 70 ডিগ্রি 5-10 টিএম চাপ আর ক্রোমিয়াম অক্সাইড, এটা তো সংযোজন পলিমারকরণ বিক্রিয়ার শর্তে দেখে আসলাম। এই স্বল্পচাপ পদ্ধতিতে ঠিক সেম কন্ডিশনে পলিথিন তৈরি করতে পারবা। আর বেশি চাপ পদ্ধতিতে 1200 এটিএম বা 1000 এটিএম আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি পলিথিন তৈরি করতে পারবা। পলিথিন তুমি তৈরি করে ফেললা। পলিথিনের ব্যবহার কি? পলিথিনের ব্যবহার ভাইয়া খুবই ইজি। আচ্ছা, পলিথিনের বৈশিষ্ট্য এগুলোও পড়বা।
পলিথিন কিন্তু ইলেকট্রিসিটি মানে ইয়া করে না, তড়িৎ খুব ভালো একটা তড়িৎ অন্তরক পলিথিন। আচ্ছা, পলিথিনের ব্যবহার এটা আমার মনে হয় না মুখস্থ করার কিছু আছে, মানে পলিথিন তোমরা চিনো। আচ্ছা, তবে একটু বলে রাখি যে মগ, বালতি এগুলোও কিন্তু পলিথিন দিয়ে তৈরি। যে ডাস্টবিনটা দেখো, RFL এর ডাস্টবিন, গাজি ট্যাঙ্ক দেখো তোমার ছাদের উপরে, এগুলো সব পলিথিন দিয়ে তৈরি, এগুলো সব পলিথিন দিয়ে তৈরি। হ্যাঁ, বা এমনি তুমি বাকি জিনিসগুলো তো জানো যে পলিথিনের প্যাকেটের ব্যবহার, মেইনলি আমরা পলিথিনের প্যাকেটটাই সবচেয়ে বেশি ব্যবহার করি। এখন আসো পলিপ্রোপিলিন। পলিথিন দেখলাম, আচ্ছা আমরা একটু পলিপ্রোপিলিন দেখতে চাই, কই গেল? আচ্ছা, পলিপ্রোপিন দেখো, মিথেন, ইথেন, প্রোপেন। প্রোপিন মানে 3 নাম্বার সদস্য না? প্রোপিন মানে 3 নাম্বার সদস্য, তাই তো? আচ্ছা, প্রোপেন, মিথেন, ইথেন, প্রোপেন 3 নাম্বার। তো দেখো এখানে যা আছে সব 2, 3, 4, 120 ডিগ্রি 2। টাইটানিয়াম ট্রাইক্লোরাইড 3, 140 ATM 4। তাহলে দেখছো এখানে আসলে 2, 3, 4 এই শব্দগুলোই পাবা, মানে 2, 3 এই সংখ্যাগুলো পাচ্ছ। আচ্ছা, পলিপ্রোপিলিন সবচেয়ে হালকা, সবচেয়ে হালকা হচ্ছে পলিপ্রোপিলিন। ব্যবহারটা কোথায়? রজ্জু, রোপ বা কার্পেট। সোজা বাংলায় চিন্তা করো যে একটা কার্পেট আছে, তার উপর একটা দড়ি রাখা আছে, শেষ পড়া, পলিপ্রোপিলিন। এখন আসো পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। তো তোমরা জানো যে ঢাকা ভার্সিটির নতুন ভিসি নিয়োগ হয়েছে। তো তোমরা একটা গোপন ঘটনা শোনো, এই যে নিয়াজ স্যার কিন্তু আসলে কি বলা যায়, হ্যাঁ, তো নিয়াজ স্যার হচ্ছে তার ছোটকাল থেকে স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। তো যাই হোক, উনি এখন হয়ে গেছে ঢাকা ভার্সিটির ভিসি। হ্যাঁ, তো ছোটকাল থেকে ওনার স্বপ্ন কি ছিল? ডাক্তার হওয়ার। তো এই যে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল, উনি একদিন স্বপ্ন দেখলো, স্বপ্ন কি দেখলো? যে উনি একজন ডাক্তার হয়ে গেছে, ওনার পোস্টিং হয়েছে গ্রামে। তো উনি খুবই ডেডিকেটেড ডাক্তার। হ্যাঁ, তো উনি হচ্ছে বৃষ্টি, ঝড়, বাদল কোনো কিছু উপেক্ষা, মানে উনি কোনো কিছুকে বার্তা দেয় না, উনি রোগীকে দেখতে চলে যায়। তো একদিনের কেস যে একদিন একজন রোগীর আত্মীয় সে আসছে, ডাক্তার সাহেব আমার বউ অসুস্থ, আপনি প্লিজ আসেন। তো ডাক্তার সাহেব দেখলো যে কি অবস্থা, মানে দেখে যে বাইরে প্রচুর বৃষ্টি। তো উনি ফার্স্টে এসে ছাদে গেছে, ছাদে যে মানে দেখে যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে কেমন বৃষ্টি হচ্ছে দেখার জন্য। তো তারপর নিচে আসছে, কার্পেট দিয়ে হেঁটে হেঁটে তারপর একটা মানে রেইনকোট পরছে, যেহেতু শীতকাল, হ্যাঁ মানে সরি বর্ষাকাল, তারপর একটা সিরিঞ্জ নিচ্ছে, ডাক্তার মানুষ। তো এই যে ব্যাপারগুলো চলো আমরা একটু দেখি। উনি যেহেতু বর্ষা হইলে কিন্তু একটু শীত শীত লাগে, তাই না? তাহলে উনি রেইনকোট তো পরছে, উনি দেখো এই যে রেইনকোট পরছে, তারপর হচ্ছে একটা চামড়ার জ্যাকেটও পরছে, একটা রেইনকোট পরছে, চামড়ার জ্যাকেট পরছে। তো উনি ওই যে ঘরের মেজের কার্পেট দিয়ে হেঁটে হেঁটে একটু ছাদে গেছে, ঘরের ছাদে গেছে, তাই না? তারপর এই যে গ্রামে ওনার পোস্টিং হয়েছে, তারপর এই যে প্লাস্টিক সিরিঞ্জ হাতে নিয়ে তারপর রুগী দেখতে বেরোয় গেছে। প্লাস্টিক সিরিঞ্জ যেটা সেটা হাতে নিয়ে উনি আসলে রুগী দেখতে বেরোয় গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন পলিস্টারিন, আমরা এই জায়গাটা একটু দেখতে চাই। পলিস্টারিন, স্টার। তো স্টার মানে হচ্ছে এই পলি নামের একটা মেয়ে, যে আসলে খুব স্টার জলসা দেখতে খুব পছন্দ করে, ঠিক আছে? এই পলি মেয়েটার বিয়ে হয়েছে, তো বিয়ে হইলে তার বাচ্চা কাচ্চাও হয়েছে, এবং সে স্টার জলসা খুব পছন্দ করে, এই পলি নামের মেয়েটা। তাহলে পলিস্টার, হ্যাঁ। তো এই জন্য ওর হাজব্যান্ড ওর নাম দিছে পলিস্টার। তো 6:50 স্টার জলসা একটা নাটক হয়, বুঝছো? এই নাটকটা সে দেখে প্রতিদিন। তো এখন আসো, তো সে যেহেতু বিয়ে করছে, তার সংসার আছে, তো তার বাসায় এই নাটক দেখার জন্য টিভি লাগবে না, এই যে টেলিভিশন ক্যাবিনেট আছে তার বাসায়। তারপর অবশ্যই খাবার পাত্র আছে, মেয়েটা একটু সাজুগুজুও পছন্দ করে, কসমেটিকের বোতল আছে ওর বাসায়। তো যেহেতু বাচ্চা আছে, ছোট বাচ্চা, তো ওদের কাচের জিনিসপত্র থাকলে তো ভেঙে ফেলে, এই জন্য প্লাস্টিকের কাপ কিনে দিছে। তো বাচ্চার এই খেলনা কিনে দিছে, হ্যাঁ। এরপর যে প্যাকেজিং, ওই যে ভেঙে টেঙে ফেলে, তো এই জন্য অনেক কিছু প্যাকেজ করে রেখে দিছে যাতে ভেঙে না ফেলতে পারে বাচ্চা। তো এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে আসল ঘটনা, হ্যাঁ। আচ্ছা, তো আসো আমরা একটু টেফলন দেখি। তো টেফলনের কথা তোমরা সবাই মোটামুটি জানো। তো এই জায়গাটা একটু দেখো যে রান্নার প্যানের উপর টেফলনের নন স্টিকিং কোটিং দেওয়া হয়। তো তোমরা জানো যে ওই যে রান্না করে ওই যে এরকম কিছু থাকে না, এই যে এইভাবে, ওটার নাম কি? তো এটা প্যান বলে নাকি? তো ওইখানে নন স্টিকিং মানে হচ্ছে টেফলনের কোটিং না থাকলে তুমি ডিম ভাজতে যাবে, দেখবে যে ডিম লেগে গেছে, ডিম আর তুলতে পারতেছো না। তো নন স্টিকিং কোটিংটা থাকলে কি হয় যে কোনো কিছু লেগে যায় না।
তো এটা হচ্ছে টেফলনের নন স্টিকিং কোটিং দেওয়া হয়, এছাড়া ইনসুলেটর হিসেবেও টেফলন ব্যবহৃত হয়। তো টেফলনের ক্ষেত্রে একটু চলে আসো। টেফলন তুমি যখন দেখতেছো, টেফলনে একটা বিকারক দেখতেছো না ভাইয়া, এই বিকারকের নামটা কি জানো? এই যে বিকারকটা দেখতেছো, এই যে কই গেল, টেফলন কই পাচ্ছিলাম, এই যে এই ফেরাস সালফেট আর H2, এটার নাম হচ্ছে ফেন্টন বিকারক। ফেন্টন বিকারক, ঠিক আছে? তাহলে এই যে বিকারকটা দেখতেছো, তাহলে টেফলন তৈরিতে লাগে ফেন্টন বিকারক। টেফলনের কাজ কি? টেফলনের কাজ হচ্ছে রান্নার প্যান আর হচ্ছে ইনসুলেটর। রান্নার প্যানটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, রান্নার প্যানটা। এবং এইটা দেখো, টেফলন খুবই নিষ্ক্রিয়, অদাহ্য, কারোর সাথে ক্রিয়াহীন, খুবই চমৎকার না? বিদ্যুৎ অপরিবাহী, মানে সব নেগেটিভ। নিষ্ক্রিয়, অদাহ্য, বিক্রিয়া করে না, অপরিবাহী, মানে কোনোটাই পজিটিভ না, সব নেগেটিভ বৈশিষ্ট্য, সব নেগেটিভ বৈশিষ্ট্য। ক্লিয়ার? আচ্ছা, এটা হইল। এখন আসো আমরা ঘনীভবন পলিমার দেখি। তো এখানে আসলে নাইলন 66 আর নাইলন 610 আছে। তাহলে দাঁতের ব্রাশ তৈরিতে আমরা ব্যবহার করি নাইলন 66 আর নাইলন 610। তাহলে কি বললাম? দাঁতের ব্রাশ তৈরিতে ব্যবহৃত হয় নাইলন 66 আর নাইলন 610। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো এখানে ব্যবহারটা কোথায়। তো আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে নাইলন আর একটা হচ্ছে ডেক্রন। এই দুইটা ঘনীভবন পলিমার, এই দুইটার ব্যবহারটা শিখবো। তো নাইলনের ব্যবহার যেটা, সেটা তুমি চিন্তা করো যে এরকম, তুমি একজন কৃষক, না তুমি একজন জেলে, মাছ ধরো, তোমার বাড়ি হচ্ছে উপকূলে, ঠিক আছে? তুমি একজন জেলে, তুমি মাছ ধরো। তো ধরো এখন শীতকাল, তো তুমি কম্বলের ভিতর আসো, কিন্তু জেলেরা কিন্তু খুব পরিশ্রমী হয়, ঠিক আছে? কম্বলের ভিতর রাতে ঘুমাইছে, ঠিক আছে, তো ভোর হওয়ার সাথে সাথে, আজান দেওয়ার সাথে সাথে উঠবে, উঠে নামাজ পড়বে, নামাজ পড়ে দেখা যাবে যে একটু শীতের ড্রেস পইরা, মোজা টোজা পইরা ঠিকই মাছ ধরতে চলে যাবে, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং। চলো আমরা একটু দেখি। তাহলে এই যে মোটা কম্বল পরে শুয়ে আছে রাতে, মোটা কম্বল কাপড় পরে শুয়ে আছে, ঠিক আছে? ভোর হইছে, সাথে সাথে উঠে দাঁতের ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করে জালের সুতা তৈরিতে চলে গেছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের নাইলনের ব্যবহার। আর ডেক্রনের আরেকটা নাম কিন্তু টেরিলিন। হ্যাঁ, ডেক্রন যা, টেরিলিনও তাই, এটা একটু খেয়াল রাখো। আর ডেক্রনের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে প্লাস্টিক ফিল্ম এবং রেকর্ডিং টেপ। মাইলার নামে প্লাস্টিক ফিল্ম এবং রেকর্ডিং টেপ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যবহার। মাইলার নামে প্লাস্টিক ফিল্ম এবং রেকর্ডিং, এখানে একটু কেটে গেছে, এটা একটু পড়ো। তাহলে এই যে, তাহলে টেরিলিন বা ডেক্রন থেকে মাইলার নামে প্লাস্টিক ফিল্ম এবং রেকর্ডিং টেপ তৈরি করা হয়। এছাড়া সোয়েটার, মোজা, শার্টিং কাপড়, শাড়ি, মানে কাপড় চোপড়। আচ্ছা, এখন চলে আসো, এটা আমাদের শেষ। এখন আলোক সক্রিয় সমানতা। তোমরা জানো যে কার্বোহাইড্রেটগুলো আলোক সক্রিয়তা সমানতা প্রদর্শন করে। কি বললাম? কার্বোহাইড্রেট যারা, তারা আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে। এখানে খেয়াল করো, গ্লুকোজ আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে। গ্লুকোজের কয়টা আছে? 2 to the power 4। পেন্টোজের কয়টা? 2 to the power 3। তো অলরেডি আমি যদি জৈব যৌগ পড়াচ্ছিলাম, ও এই অধ্যায়েই তো আমি যখন সমানতা দেখাচ্ছিলাম তখন দেখাইছিলাম যে কিভাবে আসলে গ্লুকোজের 2 to the power 4 হইলো, পেন্টোজের 2 to the power 3 হইলো। হ্যাঁ, মানে দেখো এখানে গ্লুকোজের 4টা ক্যারাল কেন্দ্র আছে, তাই 2 to the power 4। পেন্টোজের 3টা ক্যারাল কেন্দ্র আছে, 2 to the power 3। ফলে এখান থেকে তুমি কয়টা সমানো সেটা বের করতে পারতেছো। এখন আসো গ্লাইকোসাইডিক বন্ধন। তোমরা জানো যে গ্লাইকোসাইডিক বন্ধন কার মধ্যে হয়? স্যাকারাইডগুলোর মধ্যে হয়। তো এটা দুই রকম হয়, আলফা আর বিটা। তো আলফা গ্লাইকোসাইডিক বন্ধনে তৈরি হয় স্টার্চ বা গ্লাইকোজেন তৈরি হয়, বিটা গ্লাইকোসাইডিক বন্ধনে সেলুলোজ তৈরি হয়। আচ্ছা, তো সেলুলোজ কোথায় কত পার্সেন্ট থাকে এটা আমরা এটাও কোষ রসায়নে পড়ছি। কোষ রসায়নের ক্লাস আমি গত পরশুদিন রাত্রে নিয়েছিলাম একটা, এইখানে কিন্তু আমি এটা পড়াইছিলাম যে একটু দেখো যে কোথায় কত পার্সেন্ট সেলুলোজ থাকে। তুলায় হচ্ছে কটনে, সুতাতে হচ্ছে 90% সেলুলোজ থাকে। আর বিশেষ করে আমাদের এই যে উদ্ভিদের 50% হচ্ছে সেলুলোজ, উদ্ভিদের কোষ প্রাচীরের 50% সেলুলোজ, সেটা বলছে। এটা কোষ রসায়নের অধ্যায়ের পড়া। আচ্ছা, এরপরে এখানে কিছু আলোচনা করছে যেটাও আসলে কোষ রসায়নের অধ্যায়ের আলোচনা, যে ইস্টার্স।
স্টার্সের ক্ষেত্রে স্টার্স হচ্ছে তোমার আয়োডিন দ্রবণে কি কালার দেয়? স্টার্স আয়োডিন দ্রবণে নীল। গ্লাইকোজেন আয়োডিন দ্রবণে কি কালার দেয় বলো? আমাকে একটু বলো তো, গ্লাইকোজেন আয়োডিন দ্রবণে কি কালার দেয়? এখন দেখো, সেলুলোজ আয়োডিন দ্রবণে কোনো কালার দেয় না। আচ্ছা, এখন দেখো, স্টার্স আয়োডিন দ্রবণে নীল কালার দিচ্ছে। গ্লাইকোজেনকে বলে প্রাণীজ স্টার্স, কারণ স্টার্স যেমন সঞ্চিত খাদ্য, গ্লাইকোজেনও সঞ্চিত খাদ্য। স্টার্স হচ্ছে উদ্ভিদের সঞ্চিত খাদ্য, গ্লাইকোজেন প্রাণীর সঞ্চিত খাদ্য, এই জন্য গ্লাইকোজেনকে প্রাণীজ স্টার্স বলে। গ্লাইকোজেন প্রাণীর কোথায় থাকে? লিভারে আর মাংসপেশিতে। গ্লাইকোজেন থাকে লিভারে আর মাংসপেশিতে। এবং তুমি কোষ রসায়ন অধ্যায়ে পড়ে আসছো, গ্লাইকোজেন আরও একটা কাজ করে, রক্তে যে গ্লুকোজের পরিমাণ এটা ঠিকঠাক রাখে। রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক রাখে কে? গ্লাইকোজেন। রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক রাখে কে ভাইয়া? গ্লাইকোজেন, যে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক রাখে। আচ্ছা, সেলুলোজে কতগুলা, সেলুলোজে বিটা বন্ধন আছে তাই তো, কতগুলা বন্ধন আছে এটা একটু দেখবা। তাহলে আয়োডিন দ্রবণে স্টার্স নীল কালার দেয়, সেলুলোজ কোনো কালার দেয় না। আচ্ছা, এখন পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধন কোথায় আছে? অ্যামিনো অ্যাসিডে দেখা যায় পেপটাইড বন্ধন। অ্যামিনো অ্যাসিডে দেখা যায় পেপটাইড বন্ধন। দেখো, এটা একটা অ্যামিনো অ্যাসিড, দেখো ভাইয়া, এটা একটা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? তো এটা একটা অ্যামিনো অ্যাসিড আর একটা অ্যামিনো অ্যাসিড, দুটো অ্যামিনো অ্যাসিড যখন যুক্ত হয় তখন সেখানে দেখা যায় পেপটাইড বন্ধন। দুইটা অ্যামিনো অ্যাসিড যখন যুক্ত হয় সেখানে দেখা যায় পেপটাইড বন্ধন। ধরো এই অ্যামিনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। প্রোটিন তৈরিতে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড লাগে। প্রোটিন তৈরিতে কয় প্রকার অ্যামিনো অ্যাসিড লাগে? 20 প্রকার অ্যামিনো অ্যাসিড। তো এখানে অ্যামিনো অ্যাসিডের টাইপ আছে, পোলার অপোলার, যে কোনো একটা শিখবা। তারপর হচ্ছে অ্যারোমেটিক অ্যালিফ্যাটিক। যেমন ধরো পোলার অপোলারের মধ্যে তুমি শুধুমাত্র ধরো পোলার পড়লা, পোলার হচ্ছে ত্রিশা, ত্রি দিয়ে ত্রিওনিন, সা দিয়ে সিরিনাসিস্টিন, তাহলে বাকিগুলো অপোলার। আচ্ছা, তুমি অ্যারোমেটিক আর অ্যালিফ্যাটিকে শুধুমাত্র অ্যারোমেটিকগুলো পড়লা। ক্ষারীয় অম্লীয়র ক্ষেত্রে শুধুমাত্র ক্ষারীয়টা পড়লা। ধরো এখানে আছে হিস্টিডিন, লাইসিন আর আর্জিনিন। এখানে একটা লাইন এভাবে মনে রাখা যায়, আর যে লাইলি হাসে, আর যে লাইলি হাসে। দেখো, আর যে দিয়ে আর্জিনিন, লাইলি দিয়ে লাইসিন আর হাসে দিয়ে হিস্টিডিন। আর যে লাইলি হাসে, এই লাইনটা দিয়ে তুমি মনে রাখতে পারবা। আচ্ছা, ঠিক আছে। পেপটাইড বন্ধন। আচ্ছা, তাহলে পেপটাইড বন্ধন কোথায় দেখা যায়? এই যে উদাহরণ দেখো, এই হচ্ছে পেপটাইড বন্ধন। ধরো এই যে এইখানের একটা ওএস আর এইখানের একটা এইচ। অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপে এইচ আছে না, আর অ্যামিনো অ্যাসিড যেহেতু অ্যাসিডের ওএইচ আছে, এই দুইটা মিলে একটা পানি তৈরি হয়। আর এখানে যে বন্ধনটা তৈরি হয়, এই সিও আর এই এনএইচ, এই সিও আর এনএইচ মিলে তৈরি করে এই যে একটা বন্ধন, এই যে একটা বন্ধন, এই যে দেখো সিও এনএইচ, এই যে বন্ধনটা, এই বন্ধনটাকে বলে পেপটাইড বন্ধন। এই বন্ধনটাকে বলে পেপটাইড বন্ধন। তাহলে পেপটাইড বন্ধন দেখা যায় অ্যামিনো অ্যাসিডে। তো এখানে একটু চলে আসো, এখানে আমরা একটু দেখি যে প্রোটিনে 4 রকম প্রোটিন আছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি আর 4 ডিগ্রি। উদাহরণ জাস্ট 1 ডিগ্রি, এখানে কোনো উদাহরণ নাই। 2 ডিগ্রি বা সেকেন্ডারি যেটা, এখানে মাংসপেশি, টেন্ডন আর ধমনী। আচ্ছা, টারশিয়ারি প্রোটিন কোনটা? ডিমের সাদা অংশ অ্যালবুমিন, রক্তের আরবিসির হিমোগ্লোবিন, তারপর মায়োগ্লোবিন, কেসিন, এনজাইম, এগুলো। এটা হচ্ছে টারশিয়ারি। আচ্ছা, ঠিক আছে, এখানে কিছু নাই। আর কোয়াটারনারিতে উদাহরণ নাই। এখন একটু চলে আসো, এখানে বেশ কিছু ব্যবহার আছে। এই ব্যবহারগুলো আমি গতকাল স্পেশাল ক্লাস 3 নম্বর ক্লাস যখন নিচ্ছিলাম তখন কিন্তু সব ব্যবহার একসাথে লিখাই দিছিলাম। ফলে এখানে যে ব্যবহারগুলো আছে আমি প্রত্যেকটা ব্যবহার একসাথে তোমাকে লেখাই দিছি। এখানে প্রত্যেকটা ব্যবহার তোমাকে আমি কিন্তু লেখাইছি। ফলে এই ব্যবহারের ক্লাসটা ওইখান থেকে করবো। এখন আসো, এখানে কিছু ছবি আছে, ছবি আসবে না। যেটা আসবে সেটা হচ্ছে এরকম, যেখানে দেখো নিচে ডিডিটির ছবি আছে, ডিডিটির ছবি আসবে না, এইটা আসবে। ডিডিটি কি? কীটনাশক। এইটা ডেটালের মূল উপাদান কি? ক্লোরোজাইনার। এটা কি? জীবাণুনাশক। তাহলে এইখানে এই ছবিটা না আসলেও যেটা আসবে সেটা হচ্ছে এইটা কোন কাজে ব্যবহৃত হয়, যৌগটা কি, কোন কাজ, যৌগটা কি, কোন কাজ।
তাহলে এখানে যে ছবিগুলো আছে ছবিগুলোর ক্ষেত্রে নাম কি ব্যবহার কি, বিশেষ করে এই যে দেখো ডাইক্লোরোমিথেন কফি নিষ্কাশনের ক্ষেত্রে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে আমরা আশা করি ব্যবহার। এখানে আরও একটা লাইন আছে, সেটা হচ্ছে ওই যে আমরা তোমাকে এটাও পড়াইছি যে ওই যে গ্রিলের মাংস, যখন আধা পোড়া গ্রিলের মাংস যেখানে একটা পদার্থ তৈরি হয় যেটার নাম হচ্ছে 3,4-বেঞ্জোপাইরিন, এই পদার্থটা আসলে তোমার ক্যান্সার সৃষ্টি করে বা কার্সিনোজেনিক, অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী উপাদান আছে এই পদার্থে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের পড়া, আমাদের অধ্যায় শেষ আসলে, তোমরা নিজেরাও বুঝতে পারছো। সর্বশেষ আমরা ফরমালিন ব্যবহারের সুবিধা অসুবিধা দেখতে চাই। তোমরা অলরেডি জানো যে ফরমালিনের অসুবিধাই বেশি, সুবিধাটা অল্প। মানে যদি খাবারের ক্ষেত্রে বলো যে খাবার সংরক্ষণে তুমি ফরমালিন ইউজ করতে চাও, সুবিধা অল্প। এখন একটু চলে আসো, ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফর্মালডিহাইডের সাথে 4% মিথানল এবং অবশিষ্ট 52% পানি থাকে। মানে না, ফর্মালডিহাইডের সাথে মানে অ্যাকচুয়ালি মিথানল থাকে 4% আর 52% পানি থাকে। এই সংযুক্তিটা জানবা। ফরমালিনের ব্যবহারের সুবিধাটা কি? সুবিধার ক্ষেত্রে এই জায়গায় চলে আসো, আমরা অলরেডি জানি যে ফরমালিন থেকে তৈরি করা হয় হেক্সামিন বা ইউরোট্রপিন, আগের পড়া। তো হেক্সামিন বা ইউরোট্রপিন যে তৈরি করা হয়, এই যে হেক্সামিন, এটা কোন কাজে ব্যবহার করা হয়? বাত জ্বরে বা রিউম্যাটিক ফিভারে আর মূত্রথলির প্রদাহ সংক্রান্ত সমস্যায়। আচ্ছা, এখন আমরা একটু দেখি ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন, এটার নাম হচ্ছে ফর্মিকা। এই দেখো, ইউরিয়ার ফর্মালডিহাইড রেজিনের নাম হচ্ছে ফর্মিকা, আর ফেনল ফর্মালডিহাইড রেজিনের নাম হচ্ছে ব্যাকেলাইট। এই দুইটা নাম একটু পড়বো, এগুলো তৈরিতে ফরমালিন লাগে। সর্বশেষ ফরমালিনের সমস্যা কোথায়? ফরমালিনের সমস্যা হচ্ছে ফরমালিন দিয়ে খাদ্য, একটা আপেলে ফরমালিন দিলা, আপেলের পুষ্টিগুণ কমে যায়। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে এই তিনটা খুব ইম্পর্ট্যান্ট: স্নায়বিক দুর্বলতা, দৃষ্টিশক্তি হ্রাস এবং স্মৃতিশক্তি ক্ষীণ। আবারও বলি, স্নায়বিক দুর্বলতা, দৃষ্টিশক্তি কমে যায়, এবং এই যে তোমরা প্রায়ই বলো যে ভাই কিছু মনে থাকে না, সারাদিন খাও ফরমালিনযুক্ত খাবার, তো মনে কেমনে থাকবে? ফরমালিনযুক্ত খাবার খাইলে স্মৃতিশক্তি কমে যায়, তো তোমাদের যে পড়াশোনা মনে থাকে না, ব্রেনের যে এই অবস্থার পিছনে কারণ হচ্ছে এই ফরমালিন। ঠিক আছে, ব্রেনের এই অবস্থার পিছনে কারণ হচ্ছে এই ফরমালিন। তাহলে এর সাহায্যে আমাদের আজকের ক্লাস শেষ। আজকে আমরা খুবই দ্রুত পড়ছি, খুবই টাইনা পড়ছি। আমি মেইনলি তোমাদের বুঝাই দিছি কি কি পড়তে হবে। ক্লিয়ার? বুঝাই দিছি কি কি পড়তে হবে। ঠিক আছে, আজকে খুব ডিটেলস আমি ক্লাস নেই নাই। পরে যদি কখনো সুযোগ হয় আরও ডিটেলসে ক্লাস নিব, আর ডিটেলসে নেওয়া যায়। কিন্তু একটু ব্যাপার বলি যে যা দেখাই দিছি এতটুকু তুমি যদি পারো, তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা পার করে আসবা, এটা নিশ্চিতভাবে বলতে পারি। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।